সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1036তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ তুষারের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মায়ের বান্ধবীকে বিয়ে করে গোপনে 3 বছর সংসার করে যাচ্ছে এক কিশোর ছেলে। এই গল্পটা এরকম একটা গল্প যে গল্পর টাইটেল শুনে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আপন ভাই কি নোংরা গল্প শোনানোর জন্য বসছেন। না ভাই, মোটেও এটা কোনো নোংরা গল্প না। এই গল্পটা এক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। এই গল্পটা প্রচার করছি আমি ঠিক দুটো কারণে। তার প্রথম কারণ হচ্ছে, অনেক সময় দেখবেন যে ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে আগুন ধরতে যায়। বাপ মা যতই আগুনের কাছ থেকে সন্তানকে দূরে রাখতে চায়, সন্তান ঠিক তত আগুন ধরার জন্য আকৃষ্ট হয়ে পড়ে। কেননা ওই সন্তান জানে না যে আগুনে ধরলে তার হাতটা পুড়ে যাবে। ঠিক তেমনি আমরা আমাদের বয়সে এমন কিছু ভুল করে বসি যে ভুলটা হয়তো আমাদের কাছে ছোট, কিন্তু এই সমাজের কাছে ভুলটা অনেক বড়। আর এই ভুলের মাসুল দিতে গিয়ে আমাদের পুরো জীবনটা কেটে যায়। প্রত্যেকটা কিশোরকে সতর্ক করার জন্য আমার এই গল্পটা আজকে প্রচার করা, ইভেন বাবা মাদেরকেও। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমাদের আজকের গল্পের যে তুষার, সে একটা বড় বিপদে আছে। সে একটা পরিস্থিতির বা একটা চক্রান্তের শিকার হয়ে গেছে, যার জন্য গল্পটা প্রচার করে আপনাদের কাছে একটা সমাধান চাচ্ছি। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত তুষারের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে অবশ্যই তুষারকে আপনি কমেন্টের মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন, যে সিদ্ধান্ততে কিশোর বয়সে এই তুষার তার এই মহা বিপদ থেকে রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তুষার, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি, এছাড়া আমার জেঠু। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যে, চট্টগ্রাম শহরের ভিতরেই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন খুব নামকরা ব্যবসায়ী। চট্টগ্রাম শহরে আমার বাবার খুবই নামি দামি অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। ছোটোবেলা থেকে প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি শুনেছিলাম আমার মাকে আমার বাবা দীর্ঘ অনেক বছর ভালোবেসে বিয়ে করে। সে ভালোবাসার ফুল হিসাবে আমি ফুটি, ভালোবাসার ফুল হিসাবে আমি দুনিয়াতে আসি, যার জন্য বাবা মা দাদা দাদি সবাই আমাকে অত্যাধিক ভালোবাসা দিয়েই আমাকে ছোটোবেলা থেকে বড় করে। আমি যখন ক্লাস 5 গিয়ে ক্লাস 6 পড়ি, তখন আমাদের পরিবারে কিছু অবাঞ্ছনীয় ঘটনা ঘটতে থাকে। ঘটনাগুলো ছিল ঠিক এরকম যে আমার 2জন মামা ছিল, যারা ছিল আমার বড়, এবং আমার নানা হচ্ছে 2টো বিয়ে করে। প্রথম সংসারে ঘরে হয় আমার 2টা মামা, এবং দ্বিতীয়ত আমার নানুমণিকে যখন বিয়ে করে তখন আমার নানুমণির গর্ভে হয় আমার মা, এবং আমার মা হয়ে যাবার পরে আমার নানুমণি মারা যায়। আমার মায়ের শৈশবের দিনগুলো আমার সৎ নানুর সাথে খুব কষ্টে কাটে। ছোটোবেলায় আমার সৎ নানি আমার মাকে খুব অত্যাচার করতো, খুব অবিচার করতো, আমার মায়ের উপরে জুলুম করতো। এরপরে আমার মা তার শৈশবের দিনগুলো খুব কষ্ট করে কাটায়। একটা পর্যায়ে বড় হবার পরে আমার মা কিন্তু দেখতে শুনতে অনেকটাই সুন্দরী ছিল, যার জন্য আমার বাবা ভালোবেসে আমার মাকে শেষ অবধি বিয়ে করে। বিয়ে করার পরেও আমার নানির ওই অত্যাচার আমাদের উপর থেকে যায়নি। আমার নানি মাঝে মাঝে আমাদের এই সংসারে আসতো, এবং নানু আমাদের পরিবারে আসুক এটা কোনোভাবে মা পছন্দ করতো না। কিন্তু নানুকে ইনভিটেশন না দিলেও, নানুকে না বললেও, নানু যে কোনো সময় আমাদের বাসায় চলে আসতো, এবং এসেই আমার বাবার ব্রেনটাকে পুরোপুরি খারাপ করে দিত। আমার বাবার কাছে এসে আমার মা সম্বন্ধে যত সব বাজে ফালতু এবং নোংরা কথাবার্তা বলে যেত। আমার মা এরকম সম্পর্ক ছিল, সেরকম সম্পর্ক ছিল, আমার মা এটা করেছে, আমার মা ওটা করেছে। আমার মা সম্বন্ধে অনেক বাজে কথা আমার বাবাকে বলতো। শুধু যে আমার বাবাকে বলতো তা নয়, এই কথাগুলো আমার দাদা দাদিকেও বলতো। যার জন্য আমার মা যদিও আমার বাবাকে ভালোবেসে বিয়ে করে, তারপরেও আমার নানির কথা আমার বাবা বিশ্বাস করতো, এবং আমার দাদা দাদিরও আমার নানুর এই বানানো কথাগুলো বিশ্বাস করে আমার মায়ের সাথে প্রতি মুহূর্তেই ঝগড়া করতো। এরকম ঝগড়া ঝাঁটি যন্ত্রণা খুবই কষ্টে আমার মায়ের দিনগুলো কাটতে থাকে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবাও অনেক বেশি অত্যাচার আমার মায়ের উপরে শুরু করতো। আমার মাকে মোটেও সহ্য করতে পারতো না, এবং আমার নানি যেদিনে আসতো সেদিনে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলতো। একদিন হলো কি, আমার নানুমণি আমাদের বাড়িতে আসছে, তখন আমি ক্লাস 7 পড়ি। ওই মুহূর্তে আমার নানু আমাদের বাড়িতে আসে। আসার পরে আব্বু ওই দিন চিটংয়ে যাবে তার ব্যবসার কোনো একটা কাজে।
তা আমার আব্বুর নিজের গাড়ি ছিল, উনি বেশিরভাগ সময় চিটংয়ে গেলে ওনার নিজের গাড়ি ড্রাইভ করে উনি চিটংয়ে যাইতো। যাদের সাথে পার্টনারে বিজনেস করতো, ব্যবসা করতো, তাদেরকে নিয়ে আমার বাবা নিজেই ড্রাইভ করে চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিল। এবং যাওয়ার আগ মুহূর্তে আমার নানু জানি কি আমার বাবাকে বলল, যার কারণে আমার বাবা খুবভাবে আমার মাকে গালাগালি করলো যাওয়ার সময়, যে তুই ছোটোবেলা থেকে নষ্টা ছিলি, তুই খারাপ ছিলি, তুই বাজে ছিলি, মানে যত পরিমাণে নোংরা এবং বিশ্রী কথাবার্তা আছে সব কথাবার্তাগুলো আমার মাকে বললো। এবং মা সেদিন কান্না করতে করতে একটা কথায় আব্বাকে বললো যে আল্লাহ তোমার বিচার করবে, তুমি আমার সৎ মায়ের কথা শুনে আমার উপর এভাবে জুলুম করো, এভাবে অত্যাচার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি দেখো আল্লাহ তোমার বিচার করবে। এরকম করে আমার মা তখন কান্নাকাটি করে আমার আব্বাকে অভিশাপে দেয়। এবং ওই দিন এই কথাগুলো আমার দাদা দাদি তারাও শোনে। আমার দাদা দাদি আমার মাকে গালাগালি করে যে তুই আমাদের সন্তানকে এইভাবে অভিশাপ কেন দিচ্ছিস। একটা পর্যায়ে আমার বাবা তখন চিটংয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, ঢাকায় যাবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ব্যবসার কাজে। এবং যাওয়ার সময় দেখা গেল কি যে আমার বাবা মাঝপথেই রোড অ্যাক্সিডেন্ট করে। আমার বাবা মাঝপথে রোড অ্যাক্সিডেন্ট করে রাত 2টো বাজে আমাদের কাছে ফোন আসে, আমাদের মায়ের কাছে ফোন আসে যে আমার আব্বা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আব্বার সাথে আব্বার 3জন বন্ধু ছিল, 3জনের মাঝে টোটাল আমার আব্বা সহ আরেকজন মারা গেছে, আর 2জনের অবস্থা খুবই খারাপ, তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবর শোনার পরে আমার আম্মা তখন চিৎকার দিয়ে উঠে তখন আমার আম্মা ইমিডিয়েটলি গাড়িতে ওঠার জন্য ট্রাই করে, কিন্তু আমার আমার দাদা দাদি আমার মাকে গাড়িতে উঠতে দেয় না। আমার দাদা দাদি বলো তোর অভিশাপের কারণে আমার সন্তান মারা গেছে, তুই আমার সন্তানের মরামুখ দেখতে যেতে পারবি না। আমার মাকে তখন আমার বাবার ওই মরামুখ দেখার জন্য আমার দাদা দাদি দিচ্ছিল না। একটা পর্যায়ে তারা তখন অ্যাম্বুলেন্স নিয়ে যায় এবং মাঝপথেই কোনো একটা জায়গায় আমার আব্বার লাশ পড়ে থাকে। ওইখান থেকে আমার আব্বার নিথর দেহটা, মরা দেহটা চিটংয়ে নিয়ে আসে। এবং চিটংয়ে নিয়ে আসার সময় আমার দাদা আমার কাকাদেরকে ফোন করে বলে যে তাড়াতাড়ি এই তুষারের মাকে ঘর থেকে বের কর, তুষারকে রাখবি, তুষারের মাকে ঘরে রাখবি না, তুষারের মাকে ঘর থেকে বের করবি, সে যাতে এই ঘরে না থাকে, তার জন্য আমাদের সন্তান মারা গেছে। আমি যাতে আমার ছেলের লাশ নিয়ে এসে কোনোভাবেই না দেখে যে এই মহিলা আমাদের ঘরে আছে। এই কথা বলে আমার দাদাভাই খুবভাবে আমার কাকাদেরকে চাপ দিল। এবং আমার কাকা তখন করলো কি, আমার মা তখন করলো কি বাড়ি থেকে বেরিয়ে যাবে, মা কান্না করতে করতে বেরিয়ে যাবে। তো আমি তো তখন মোটামুটিভাবে বোঝার পরে আমার মাকে যেহেতু এইভাবে বের করে দিবে, আমি বললাম যে আমার আম্মা যাবে কেন, আমার আম্মা যদি চলে যায় তা আমিও চলে যাব, আমিও বাবার কবরে মাটি দিব না। এই বলার পর আমার কাকারা বলে সাপের ঘরে তো সাপই হবে, সাপের ঘরে তো আর মানুষ হবে না, এই তুইও বাইরো। এই কথা বলে আমার কাকারা ওই আমার বাবার লাশ নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্সে করে, ওই মুহূর্তে আমাকে সব মেরে আমার মায়ের সাথে বের করে দেয়। আমার মা তখন বেরিয়ে যায় এবং মা বেরিয়ে মায়ের এক বান্ধবীর বাসায় যায়, আমার সাদি আন্টির বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরে সাদি আন্টির কাছে গিয়ে মা খুব কান্নাকাটি করে যে আমার ছেলেটারে এইভাবে অত্যাচার করতেছে, আমাদেরকে এইভাবে বের করে দিয়েছে, কান্নাকাটি করতেছে। তো একটা সময় আমার আম্মু ফোনের মাধ্যমে খবর পাইলো যে আমার আব্বা লাশ নিয়ে আসছে। আমার আম্মা পাশের বিল্ডিং থেকে আমার আব্বার লাশটা দেখার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার আব্বার লাশটা দেখতে পাইনি। এবং আব্বাকে যখন মাটি দিয়ে দেওয়া হয় রাত্র 9:30 বাজে, আমার মা আর আমি গোপনে আব্বার কবরের কাছে যাই যেখানে মাটি দেয়। এবং কবরে গিয়ে আমার মা আর আমি অজরে কান্না করি। আমার কান্নার শব্দ, যেহেতু এটা বাসার পাশেই কবরস্থান ছিল, কিছু মানুষ বুঝে যায় এবং তারা বুঝে আমার কাকাদেরকে ফোন দেয় যে কে জানি এসে আপনাদের কবর খুঁড়তেছে, আপনাদের লাশ নিয়ে যাবে মনে হয়। এই কথা বলার পরে আমার কাকারা এবং দাদা তখন দৌড়িয়ে এসে আমার মাকে কবরস্থানে পাথারিকভাবে পিটায়। আমার আব্বার কবরের পাশে আমার আম্মাকে খুবভাবে মারে এবং মেরে বলে আজকের পর থেকে এই কবরস্থানের আশেপাশে যদি তোকে আর তোর সন্তানকে দেখি তাহলে তোদেরকে মেরে এখানেই কবর দিয়ে দিব, এরকমভাবে গালাগালি করে। এবং একটা পর্যায়ে মা আমাকে বুকে জড়িয়ে ধরে আমার নানু বাড়িতে যায়। তো নানু বাড়িতে ছিল আরও ভয়ানক জায়গা। এই নানুর কারণেই কিন্তু আমার আব্বা এইভাবে টেনশনে পড়ে মারা গেছে। আমার নানু তো আরও বেশি খারাপ। স্বামীর ঘর থেকে একটা মেয়ে যখন চলে আসে, তার সর্বশেষ ঠিকানা হয় তার বাপের বাড়ি। আমার মাও তখন তার বাপের বাড়ির মধ্যেই গেল এবং ওই বাপের বাড়িতে যাওয়ার পরেও সেখানেও আমার বলতে খারাপ লাগতেছে, কিন্তু বাস্তবতার খাতিরে বলতে হচ্ছে, আমার এক ছোটো মামা ছিল, আমার ছোটো মামার নাম ছিল কামরুল মামা। কামরুল মামা আমার মায়ের দিকে খারাপ নজর দেয়, খারাপ নজর দেয় বলতে এরকম খারাপ নজর দেয়, আমি কীভাবে বলবো, আমার ওই নানার বিল্ডিংটা ছিল কনস্ট্রাকশনের মধ্যে ছিল আর কি, এখনও কাজ পরিপূর্ণ হয়নি, প্লাস্টার এখনও কমপ্লিট করা হয়নি। তো আমার আম্মা যখন গোসল করতে যাইতো উনি হিলট্রি করে রাখছে, হিলট্রি করে বাথরুমে ছিদ্র করে রাখছে। আমার আম্মা গোসল করতে গেলে উনি আমার আম্মার গোসল করা দেখতো। এভাবে একদিন আমি ডিরেক্টলি দেখতে পাই যে সিঁড়ির পাশে উনি দাঁড়ায় আছে, আমার আম্মা গোসল করতেছে, উনি দেখতেছে, ওনার আপন সৎ বোন। তো আমি তখন এই বিষয়টা দেখার পর আমি আমার নানুরে বলি যে নানু, এই ঘটনা
আমি দেখলাম যে ছোটো মামা এরকম এরকম আম্মু গোসল করতেছে, উনি বাথরুমে আমার আম্মুর দিকে দেখছে। এই কথা বলার পরই তখনই আমার মানে বড় মামা ছোটো মামাকে এই কথাটা আমার নানু বলল। নানু বলার পরে ছোটো মামা আমাকে কুকুরের মতো পিটাইলো। আমার আম্মা ইসা ধরছে যে আমার ছেলেকে এভাবে কেন মারতেছ, মানে আমাকে মাইরাই ঘর থেকে বের করে দিল। আমার আম্মা তখন চিৎকার করে আমার নানুকে বলতেছে যে আমার ছেলে তো যেটা দেখেছে সেটা সত্য, এটা তো মিথ্যা না। আপনার ছোট ছেলে আমার দিকে খারাপ নজর দেয়, ও সুযোগ পাইলে আমার গায়ে জড়ায় ধরে, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আমার নানু বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তুই এটা কী বলিস, এটা তোর সৎ ভাই। এবং আমার মা বলে তার সৎ ভাই হলে তো আমার সাথে এগুলো করে, আমি তো মিথ্যা বলতেছি না। ও তো হিলটি করছে, দেখেন ছিদ্র করে রাখছে বাথরুমের মধ্যে, ওইগুলো দেখে আমার গোসল করা দেখে। আমার মা যখন এগুলো বলতেছে তখন আশেপাশে থেকে অনেক মানুষ তখন বাসার মধ্যে জড়ো হয়ে যায়। আমাদের আমাদের এই যে বাসাটা, এটা শহর এবং গ্রামের মোটামুটি মাঝখানেই ছিল আমার নানুর বাসাটা। আমার আব্বার বাসা শহরের মধ্যেই ছিল, কিন্তু নানুরটা একটু আউট অফ সিটির মধ্যে ছিল। তা সবাই তখন চারদিক থেকে এই ধরনের ঘটনাগুলো শোনার পরে সবাই চারদিক থেকে জড়ো হয়ে যায় যে কী হয়েছে এই ধরনের নোংরা ঘটনা। সবাই তখন বলতেছে, আমার আম্মা তখন চিৎকার করে বলতেছে যে এই ঘটনা, আমি গোসল করি, আমার গোসলের দিকে আমার ভাই এমনি এমনি তাকায়। এটা বলার পর আমার নানু ওই মুহূর্তে মানে আমার মাকে জুতা দিয়ে প্রচুরভাবে মারে এবং মেরে মানে একটা পর্যায়ে আমার মাকে ঘর থেকেই বের করে দেয়। ঘর থেকে বের করে দেওয়ার পরে আমার মা তখন ওই সাদি আন্টির বাসায় চলে যায়। আমার আম্মার একটাই বান্ধবী ছিল সাদি আন্টি, মানে উনি আমার আম্মাকে অনেক সাপোর্ট করতো। ওনার বাসায় গিয়ে আমার আম্মু কান্নাকাটি করে যে দেখ আমার সাথে এরকম করছে। পরে উনি কাঁদতেছে। রাতে আমরা সাদি আন্টির বাসায় থাকি, সকালবেলা আমার নানু আমাদের বাসায় আসে, মানে সাদি আন্টির বাসায় আসে। এসে আমার আম্মারে বলতেছে বাসায় চল। আমার আম্মা বলে আমি বাসায় যাবো কেন, তোমরা তো আমাকে বাসা থেকে এভাবে মাইরা বের করে দিলা, আমার ছেলেরও বের করে দিলা, আমার স্বামীটা মারা গেল, মারা যাওয়ার পরে আমি তোমাদের বাসায় আসছি, তোমরা আমার উপর এভাবে অত্যাচার করলা, আমাকে এভাবে অপদস্থ করলা, আমাকে ঘর থেকে এভাবে মেরে তোমরা বের করে দিলা, তোমরা তো আমার বাবা মা না, তুমি যদি আমার মাই হইতা তাহলে তুমি আমার সাথে এই কাজটা করতে পারতা না। আমার নানু বলে সৎমা বুঝোস তো, সৎমা মানে আপন মা, ভালো মা, চল তুই আমার সাথে চল। আমার আম্মু আসতে রাজি হয় না, এরপরও জোর করে আমার আম্মুকে ওই দিন নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে আমরা তো আর কিছু জানি না, সারাদিন আমার আম্মু খাওয়া দাওয়া করে ভালোই থাকে। রাতের বেলা যখন ঘুমাইতে গেলে পরেই আমাদের ঘরে দরজার মধ্যে কে জানি ধাক্কাইতে আসে খুব জোরে জোরে। আমার আম্মা তখন করলো কি, মোবাইল ফোনটা হাতে নিয়ে আমার নানুরে কল দিল, যে নানুরে কল দিতেছে, নানু তখন কল ধরতেছে না, দরজা ভাঙে ফেলার মতো অবস্থা। আমার আম্মু তখন খুব ভয় পেয়ে যায়, এরকম একটা অবস্থা। ভাগ্যিস আল্লাহর কি হুকুম, আমার আম্মুর মোবাইলের ভিতরে একজন পুলিশের নাম্বার ছিল, আমাদের থানায় চাকরি করতো উনি, ওনারা ফোন করে এবং উনিও ডিউটি অবস্থায় ছিল। ওনাকে ফোন করার পর উনি সাথে সাথে পুলিশের গাড়ি নিয়ে আসে এবং পুলিশের গাড়ি নিয়ে এসেই ঘরের মধ্যে ঢুকে এবং আমার আম্মু যে ফ্ল্যাটের ঠিকানা দেয় ওই ঘরে ঢোকার পরেই যাইয়া আমার আম্মু তখন দরজা নক করে, পুলিশ এসে বলে আমি পুলিশ, আপনি দরজা খোলেন। আমার আম্মু তখন দরজা খুললে পরে আমার আম্মু বলে আমার দরজার মধ্যে এইভাবে লাথি মারতেছিল, দরজা ভেঙে ফেলার মতো অবস্থা। তা এই অবশ্য আমাকে মেরে ফেলতে চাইছিল। পরে পুলিশের রুম তল্লাশি করে এবং তল্লাশি করে 2টা রিভলভার, মানে আপনার যেটা অস্ত্র, এরকম 2টা রিভলভার পায় এবং রান্দা পাও, অনেকগুলো অস্ত্র পায় রুমের মধ্যে। এবং রুমের মধ্যে অস্ত্রগুলো পাওয়ার পর আমার কামরুল মামা আর আমার বড় মামা, 2 মামাকেই তখন পুলিশ ধরে নিয়ে যায়। এবং পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় আমার আম্মুকে বলে যায় যে এই বাসায় আপনি থাকেন না, আপনার উপরে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। এরপরে আমার আম্মা বুঝে গেছে যে আমার আম্মার এই বাসায় থাকতে পারবে না। এবার আমার আম্মা আমাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। তো আমার নানু ওইটা টার্গেট করে আমার আম্মুকে নিয়ে আসে, যে বুঝে শোনা নিয়ে আসবে এবং আজকে রাত্রে আমাদেরকে মেরে ফেলবে। আর আমাদেরকে মেরে ফেললে সুবিধাটা হচ্ছে কি, যে আমার নানার যে সম্পত্তির ভাগ আছে, আমার নানার তো বাড়িটারই ছিল, তো এগুলোতে তো আমার আম্মা মালিকানা না, আমার আম্মা মালিক না। তো এই জন্য চাচ্ছিল যে আমার আম্মাকে কোনোভাবে মেরে ফেলুক, আমাকে মেরে ফেললে তো আর আমার আম্মা সম্পত্তির মালিক হবে না, এই পরিকল্পনা করে আমাদেরকে মেরে ফেলতে চাইছিল। তো পুলিশ আঙ্কেলটা বলার পরে আমার আম্মু তখন এই বাসা থেকে বেরিয়ে সাদি আন্টির বাসায় চলে যায়। তো সাদি আন্টির বাসায় চলে যাওয়ার পরে সাদি আন্টির হাজব্যান্ড তখন বিদেশে থাকতো, ওনার হাজব্যান্ড বিদেশে থাকে, ওনার 2টা মেয়ে সন্তান আছে, 2টা মেয়ে সন্তান, এবং মেয়ে সন্তানগুলো অনেক ছোটো আর কি, অনেক ছোটো। তো ওই বাসায় তখন আমার আম্মু যাওয়ার পর আমার আম্মু বলে যে আমরা এই বাসায় থাকবো আর আমরা কোথাও যাব না। তো সাদিয়া আন্টির যে হাজব্যান্ড ছিল তিনি কোরিয়া থাকতো, মানে দক্ষিণ কোরিয়া। তো দক্ষিণ কোরিয়া থাকতো, সেই অবস্থার ভিতরে আমার আম্মু তখন বললো কি, যে আমার আম্মুকে দক্ষিণ কোরিয়া নিয়ে যাওয়ার জন্য ওই আন্টিকে বললো আর কি, সাদিয়া আন্টিকে। তো সাদিয়া আন্টি ওনার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বললো। তো কথাবার্তা বলার পরে দক্ষিণ কোরিয়া যাইতে মোটামুটি টাকা লাগে। তো আমার আম্মুর কাছে তো এত টাকা নাই, আমার আম্মা এত টাকা দিবে কোত্থেকে। তো আম্মুর তখন আমার নানুর কাছে টাকা চাইলো, যে মা আমাকে কিছু টাকা দেন, আমি এমনি দক্ষিণ কোরিয়া চলে যাব এবং আমি ওইখানে গিয়ে থাকবো। আমার নানু আমার আম্মুকে খুব গালাগালি করে, যে তোর এত বড় সাহস,
তুই আবার উল্টা আমার কাছে টাকা চাইতে আসছিস, তোর কারণে আমার 2 ছেলে জেলে গেছে, আমি তোকে 1 টাকাও দিব না, তুই আমার কাছে 1 পয়সাও পাবি না। এই কথা বলে আমার আম্মাকে গালা মানে একদম প্রচুর লেভেলের গালাগালি করে আমার নানু আমার আম্মাকে 1 টাকাও দেয় না। আমার আম্মু তখন আর দক্ষিণ কোরিয়া যেতে পারে না। দক্ষিণ কোরিয়া যেতে না পেরে আমার আম্মা তখন তার আরও কিছু বান্ধবী থাকে কলেজে যাদের সাথে পড়াশোনা করতো, ওদের সাথে কথাবার্তা বলার পরে আম্মু দুবাইতে একটা অফার পায়, মানে দুবাইতে একটা রেস্টুরেন্টে আমার আম্মু চাকরি পায়। তো সেখানে অবস্থা ভালো বা খুবই ভালো, স্যালারি ভালো। তো আমার আম্মু তখন আমাকে নিয়ে খুব টেনশন করে। আমি তখন ক্লাস 8-এ পড়তাম, ক্লাস 8-এ পড়ি। তো ক্লাস 8-এ পড়লেও কিন্তু আমি ছোটো না, আমি তো অনেকটাই বড়, অনেক বড় হয়ে গেছি। তো আমার আম্মু বলে আমি আমার ছেলেটারে নিয়ে কী করবো, আমার ছেলেটা তো বড় হয়েছে, এখন আমি ওরে নিয়ে কী করবো, কারণ ওর মাঝে তো আমার ভবিষ্যৎ, এটা ওইটা বললে। তো আমার আন্টি তখন বলতেছে তোর ছেলে মানি তো আমার ছেলে, তুই চিন্তা করিস না, তোর ছেলের তুই আমার কাছে রাইখেছে, আমি আমার নিজের ছেলের মতো ওরে লালন পালন করবো, তুই চলে যা, সমস্যা নাই। একথা আমার আম্মুকে বলে। বলার পরে আমার আম্মু তখন সম্পূর্ণভাবে ওই সাদিয়া আন্টির বাসায় আমাকে রেখে, মানে সাদিয়া আন্টির হাতে আমাকে তুলে দিয়ে আমার আম্মু তখন দুবাইতে চলে যায়। এবং দুবাইতে আম্মু যে কোম্পানিতে যায়, ওই কোম্পানিটাও খুব ভালো ছিল, অনেক বড় একটা কোম্পানির রেস্টুরেন্টের। তো ওখানে যাওয়ার পরে আমার আম্মু প্রতি মাসে মাসে টাকা বাড়াইতো, মানে সাদিয়া আন্টির অ্যাকাউন্টে টাকা পাঠাইতো এবং আন্টি তখন আমাকে টাকা দিত। আমি তখন পড়াশোনা করতাম, মানে ক্লাস 8-এ পড়তাম। তো দেখা যায় বাসার মধ্যে তো কেউ ছিল না, আন্টির 2টা ছোটো ছোটো মেয়ে ছিল এবং আমি ছিলাম। তো বেশিরভাগ সময় কী করতাম, আমি আন্টির সাথেই বসে থাকতাম, আন্টির সাথে দুষ্টমি করতাম, এখানে সেখানে ঘুরতাম, এটা ওইটা করতাম। এরকম করতে করতে আমি আন্টির সাথে মোটামুটি প্রায় অনেকটাই ফ্রি হয়ে যাই, মানে খুব বেশি ফ্রি হয়ে যাই। আন্টি আমাকে অনেকটা বুঝে, আমিও আন্টিকে অনেকটা বুঝি। আন্টিকে নিয়ে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম, অনেক মজা মাস্তি করতাম। আন্টির সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক হয়ে যায়, মানে আমি যে ওনার আন্টি এটা কেউ বিশ্বাসই করতো না। আর আমি ছোটোবেলা থেকেই মানে অনেকটা আমার বাবার মতো হয়েছি। আমার বাবাও দেখতে অনেকটা ফর্সা ছিল, লম্বা ছিল এবং শরীরের গঠন অনেক ভালো ছিল। তো আমি দেখতে অনেকটা আমার বাবার মতো হই, একদম অনেকটা লম্বা ফর্সা হই। সেই জন্য আন্টির সাথে বাইরে ঘুরতে গেলে অনেকেই মানে টিটকারি মারতো। আমি তখন ক্লাস 9-10-এ পড়ি, তো অনেকটাই বড় হয়ে গেছি। তো সবাই টিটকারি মারতো, অনেকে বলতো এটা আমার গার্লফ্রেন্ড। আর আন্টিও মোটামুটি মানে দেখতে শুনতে মানে আমার আম্মার বান্ধবী ঠিক আছে, বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু আন্টির ফিটনেসটা অনেক ভালো, মানে জিম করে নিজের স্বাস্থ্য খুব ভালোভাবে ধরে রাখছে। মানে আন্টি সবসময় জিমে যাইতো, প্রত্যেকদিন জিমে যাইতো, এরকম জিম করতো, নিজের স্বাস্থ্যের প্রতি খুব বেশি কেয়ারিং ছিল, কোনোভাবেই নিজের ফিটনেসের কোনো ক্ষতি হতে দিত না, এরকম একটা মানুষ ছিল। তো এরকম নিয়ে আন্টিকে নিয়ে ঘোরাফেরা এমনি সামনে অনেক কিছুই ঘুরি। তো আমি তখন মোবাইল চালাইতাম, আমার হোয়াটসঅ্যাপ ছিল, আম্মুর সাথে আমি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতাম, আম্মু আমাকে ফোন দিত, আমি আম্মুরে ফোন করতাম, আমাদের মাঝে আমার সাথে আম্মুর খুব ভালো কথা হইতো। এর মাঝে আমি আবার এই যেখানে থাকতাম আর কি, সেই জায়গাটাতেও মোটামুটি আমার আম্মা ওইখানেও টাকা পয়সা দিত আন্টিকে আমার পড়াশোনার জন্য। এরকম করতে করতে আমি এসএসসি পরীক্ষা দিব। তখন এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে দেখা যায় কি যে আমার পড়াশোনার প্রিপারেশন খুব ভালো একটা ছিল না। মানে আমি তো সারাক্ষণই আন্টির সাথে দুষ্টামি করতাম, এইটা ওইটা অনেক কিছুই করতাম। এরকম করতে করতে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আন্টি তখন করতে গিয়ে যে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতো, মাঝে মাঝে আমাকে ছোটো ছোটো হোয়াটসঅ্যাপের কিছু ভিডিও পাঠাইতো। তা ভিডিওগুলো আমি দেখতে চাইতাম না, মানে আমার কাছে কেমন যেন একটু লজ্জা লাগতো। আমার আন্টি মানে তো আমার মায়ের বয়সী একজন মানুষ, তা আমি কীভাবে মানে এইসব জিনিস দেখবো, বা উনি আমাকে এগুলো পাঠাইতো। তো এগুলো যখন পাঠাইতো আমার কাছে খুব লজ্জা লাগতো, আমি এগুলো দেখতে চাইতাম না বা এই সেই। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে উনি মানে আমি ওনার সাথে ফ্রি হয়েছি সেটা ঠিক আছে, মানে উনি আমার মায়ের বান্ধবী, মানে ওনাকে আমার মায়ের নজরেই দেখতাম যে উনি আমার মা। আমি সবসময় এই নজরে ওনার দিকে তাকাইতাম, অন্য কোনো নজরে কিন্তু আমি তাকাইতাম না। তো আমি বুঝতে পারি যে ওনার নজরটা আমার দিকে খুব বাজে ছিল, মানে খুবই খারাপ ছিল। এবং উনি এক কথায় আমার সাথে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করে, অনৈতিক যে সম্পর্ক, খারাপ যে সম্পর্ক, এটা করার জন্য চেষ্টা করে। এবং উনি মাঝে মাঝে মানে আমার বলতে খারাপ লাগতেছে, বাস্তবতার জন্য বলতে হয়, আমাকে মানে ঘরে আসলে বাসায় আসলে আমাকে বলতো তুমি 3 কোয়ার্টার পরবা, তুমি 2 কোয়ার্টার পরবা, তুমি বাসার মধ্যে আসলে কেন এই, মানে উনি আমার জন্য কাপড় কিনে আনতো, মানে এমন জামা কাপড় আমার জন্য কিনে আনতো যেগুলো ধরেন খুবই পাতলা এবং খুবই মানে আমার শরীর দেখা যেত, এরকম কাপড় আমার জন্য কিনে নিয়ে আসতো। এবং মানে খুবভাবে মানে যেটাকে বলে যে আমার ভিতরে উনি মানে একরকম অন্যরকম কোনো কিছু করতে চেষ্টা করতো। আর ওনার যে হাজব্যান্ড দক্ষিণ কোরিয়ায় থাকতো, উনি দীর্ঘ প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে আঙ্কেল দেশে আসে না, উনি ওইখানে মনে হয় বিয়ে করছে আর কি। আমি যেটা শুনতে পারছি যে ওনার ওখানে দক্ষিণ কোরিয়া উনি বিয়ে করছে কোন বিদেশি মেয়েকে। তো উনি ওইখানেই থাকে, খুব বেশি একটা দেশে আসে না, কিন্তু আন্টিকে খরচ দেয়, টাকা পয়সার খরচ, তারপরে বাচ্চা কাচ্চাদের খরচ, মানে সব খরচ আন্টিকে দিত, কোনো কিছুর অভাব দিত না। কিন্তু উনি আসতো না, উনি ওখানেই পড়ে থাকতো। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে উনি আমার সাথে খারাপ সম্পর্ক করার জন্য প্রস্তুত, মানে খারাপ সম্পর্ক করবে। আর সামনে আমার এসএসসি পরীক্ষা, একটা সময় আমি আমার আম্মুরে ফোন দিলাম, আম্মুরে ফোন দিয়ে বললাম আম্মু
এখন তো ধরো আমার প্রাইভেট পড়া লাগে এবং হচ্ছে আমাদের স্কুলে কোচিং করি, তা কোচিং শেষ হইতে হইতে আপনার মাগরিবের পরে হয়ে যায়। তো আমার যে এলাকাটা মানে আন্টির যে এলাকাটা এটা মোটামুটি একটা অনুন্নত এলাকা। তা আমি মায়ের ফোন দিয়ে বললাম যে আম্মা, আমি তো রাতের বেলায় যে আন্টির বাসায় আসি কোচিং শেষ করে, এটা তো সমস্যা, রাস্তাঘাটে অনেক চিন্তায় হয়, ডাকাতি হয়, অনেক সমস্যা, অনেক বাচ্চাদেরকেও ধরে নিয়ে চলে যায়। তো আমি একটা কাজ করি, স্কুলের মধ্যে যে কোচিং আছে মানে স্কুলের মধ্যে যে বোর্ডিং আছে আমি ওই বোর্ডিংয়ে থাকবো, আমি আর আন্টির বাসায় থাকবো না, আমি ওই বোর্ডিংয়ের মধ্যে থাকবো। কথা বললে পরে আমার আম্মু তখন বলে তাহলে তো ভালোই হয়, আমি হচ্ছে সাদিয়াকে বলে দিব তুই বোর্ডিংয়ে চলে যা। তা আমি কিন্তু আম্মুকে ওই বিষয়গুলো বলি নাই যে আন্টি আমার সাথে এই ধরনের কাজ করার চেষ্টা করতেছে বা আন্টির আমার দিকে নজর খারাপ, এই বিষয়গুলিতে আমি আমার মাকে বলি নাই। তা বলি নাই কারণ হচ্ছে আমার আম্মা শুনলেও তো বা আমার আম্মার মন খারাপ হবে যে আমার ছেলের সাথে এগুলো করতেছে, আমার আম্মা তো অনেকটাই মন খারাপ হয়ে যাবে, এই জন্য আমি আম্মাকে বললাম না। আর আমি তো আজকে একদিন দুই দিন আন্টির বাসায় না, অনেকগুলো বছর ওনার বাসায় আছি। তো এতগুলো বছর থাকার পর একটা মানুষের সম্বন্ধে এরকম খারাপটা আমি বলবো কেমন করে? তা আমি তখন আম্মারে বলছে, আম্মু তখন সাদিয়া আন্টিরে ফোন দিছে, মনে হয় ফোন দিয়া বলছে যে এমনি এমনি তুষার তো চলে যাবে, ও মেসে থাকবে বা ওইখানে বোর্ডিংয়ে থাকবে। আন্টি তখন আমি খুব রাগ করলো যে এতগুলো বছর তুমি আমার সাথে আসো, এতগুলো বছর আমার সাথে ছিলা, তুমি কি আমার মাঝে কোনো খারাপই দেখছো? মানে এমনি সেমনি উনি অনেকভাবে আমার সাথে মানে কথা বলার জন্য চেষ্টা করে। আমি তখন বললাম যে দেখেন আপনি এগুলো ঠিক না, আমি চলে যাব। উনি বলে ঠিক আছে তুমি যাওয়া ভালো, তুমি আরও এক সপ্তাহ থাকো, এক সপ্তাহ পরে যাইও। তো এক সপ্তাহ পরে যাবে বলছে, তো আমি এক সপ্তাহ পরে যাবো, ওরকমভাবে পড়ে আসি। তো একদিন হলো কি, ওনার বড় মেয়েটা অসুস্থ, মানে বড় মেয়ে অসুস্থ হওয়ার পরে উনি ওনার বড় মেয়েকে হসপিটালে ভর্তি করাইছে। কথাটা খেয়াল করে শুনেন, ওনার বড় মেয়েকে হসপিটালে ভর্তি করাইছে। হসপিটালে ভর্তি করানোর পরে উনি ওই দিন কী করছে, ওনার মেয়ে হসপিটালে ভর্তি করে উনি বাসায়, মানে ওনার যে মা আছে মানে সাদি আন্টির যে মা আছে, সাদি আন্টির মারে হসপিটালে মেয়ের সাথে রাখছে, উনি এখানে বাসায় ওনার ছোটো মেয়ের সাথে। তো যার মেয়ে অসুস্থ সে তো ধরেন খুব টেনশনে থাকবে, ডিপ্রেশনে থাকবে যে ওনার বড় মেয়েটা অসুস্থ। আবার বড় মেয়ে অনেক কিছু বুঝতো, এটা মোটামুটি একটু বড় ছিল, অনেক কিছুই বুঝতো, মানে আমরা যখন কথা বলতাম আমাদের কাছে এসে বসে থাকতো। তো এই জন্য উনি বড় মেয়েটা অসুস্থ হওয়ার পর হসপিটালে ভর্তি করলো এবং ওনার মাকে দিয়ে উনি ওনার বড় মেয়েকে হসপিটালে রাখলো এবং আমাকে ওই দিন উনি কি জানি নিয়ে আসছে, মানে শরবতের মতো। আমরা বললো যে এটা খাও, মানে এটা একটা পানি জাতীয় ছিল, কোনো অ্যালকোহল বা কোনো ড্রিঙ্কস এরকম কিছু না। তবে আমি শিওর যে এটার মধ্যে কিছু একটা মানে নেশা জাতীয় বলতে আপনার মানে যৌন কিছু একটা মেশানো ছিল, যেটা হচ্ছে মানুষের শারীরিক যেই মানে যৌনিক চাহিদা বেড়ে যায় এরকম কিছু একটা মেশানো ছিল। তো ওই দিন উনি আমাকে এটা খাওয়াই দিল এবং এটা খাওয়ানোর পরে, এটা খাওয়ার ঠিক কয়েক মিনিট পরেই ভাই হঠাৎ আমার মানে চোখ মুখগুলো জানি কেমন অন্ধকার হয়ে যাচ্ছিল। আমার চোখ মুখগুলো কেন জানি অন্ধকার হয়ে যাচ্ছিল, আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না, মানে কেমন জানি আমার ভিতরে মানে এক অন্যরকম মানুষের রূপান্তরিত হয়ে গেল। মানে আমার ভিতরে যে হিতাহিত যে জ্ঞানটা বা শারীরিক যে জ্ঞানটা ওই জিনিসটা আমার মধ্যে নাই। আমি বুঝতে পারলাম যে উনি এটার মধ্যে কিছু না কিছু একটা মিশাইছে এবং উনি মানে এ ধরনের কিছু করবে। তা আমি তখন ওইটা চলে যাচ্ছি আমার রুমের দিকে। উনি তখন বলে তুমি তোমার রুমে যাচ্ছ কেন, এদিকে আসো। মানে ওনার ছোটো মেয়েটা তখন আম্মু আম্মু বলে কাঁদতেছে, বলো আম্মু বসো, তুমি টিভি দেখো, আমি আসতেছি, তোমার ভাইয়ার শরীর খারাপ, তোমার ভাইয়াকে আমি একটু আসতেছি, তুমি বসো। এই কথা বলে ডাইনিং রুমে ওনার ছোটো মেয়েটারা রাখলো, রেখে আমার নিয়ে উনি রুমের মধ্যে গেল। এবং রুমে যাওয়ার পর আমি তো এমনিতেই খুব মানে যেহেতু উনি আমাকে এটা খাওয়াই দিয়েছে, আমার নিজের ভিতরে আমার নিজের কন্ট্রোলিং নাই, এর মধ্যে উনি আমার সাথে এই ধরনের সম্পর্ক উনি শুরু করে দিল। আমি খুবভাবে চেষ্টা করলাম ওনার হাত থেকে মানে মানে আমার নিজেকে সেভ করার জন্য, কিন্তু আমার যেটা আমাকে খাওয়াই দিছে ওইটার কারণে আমি নিজের মানে শারীরিক চাহিদাটা আমি ধরে রাখতে পারি না এবং আমি একইভাবে আমি নিজে ওনাকে অ্যাটাক করে বসি। রুমে যাওয়ার পরে অ্যাটাক করে বসি এবং অ্যাটাক করার পরে সেরে তো ওনার সাথে আমার এই ধরনের সম্পর্কটা হয় এবং সারাটা রাত আমি মাতালের মতো থাকি। আমি দিনের 11টা বাজে আমি সুস্থ হই, মানে ওই এরপরের দিন আমার কোচিংয়েও যাইনি, আমি স্কুলেও যাইনি। আমার আম্মু আমাকে অনেকগুলো কল দেয়। 11টা বাজে আমি ঠিক হওয়ার পরে আন্টি তখন আমার জন্য খাবার দাবার অনেক কিছু নিয়ে আসে, এসে আমাকে বলতেছে তুমি তো মানুষ না, তুমি তো একটা অমানুষ, তুমি কালকে রাতে কী করছো আমারে বলে। বললাম আন্টি আমি তো জানি না কালকে রাতে কী করছি, বাট আমার শরীর টরীর খুব ভালো ছিল না, আমি জানি না আমি কী করছি। বলে যেটা করার এটা তো করছো, এখন আর কি বলবো, কিছু তো করার নাই। তো আমি তো বুঝতে পারছি যে আমি কী করছি এবং এটার জন্য আমি খুব লজ্জিত। এবং ওই দিনে আমি বিকেলবেলা আমার বেডিং টেডিং সব কিছু ঠিক করে ফেলতেছি যে আমি এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। যেহেতু আমার এই ধরনের কাজগুলি বাসার মধ্যে হচ্ছে বা এগুলো আমার হয়ে যাচ্ছে, তো আমি এই বাসায় থাকবো না, আমি বাসা থেকে চলে যাব। আমি আমার ব্যাগপত্র সব কিছু রেডি করতেছি বিকালবেলা। উনি আমার বলতেছে তুষার তুমি কই চলে যাবা? আমি বললাম আমি স্কুলে চলে যাব, কারণ ওখানে আমার কোচিং করা লাগে, কোচিং শেষ হতে হতে রাত 8টা-9টা বেজে যায়, তো এরপরে বাসায় আসাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তো আমি ওইখানে হোস্টেলে থাকবো। তো আমি আম্মুকেও বলছি, আম্মু তো আপনাকে বলছে। উনি বলে তো কালকে রাতে আমার যেই ক্ষতিটা করছো এটা ফিল আপ করে যাবা না, এমনি আমাকে বলতেছে। উনি তখন আমাকে বলে ক্ষতি করো নাই, একটা নারীর যেই
ইজ্জত, মানে একটা নারীর তো ইজ্জতই বড়, তুমি তো আমার ইজ্জতটা কেড়ে নিয়েছো, সো এটা কি আমার ক্ষতি হয় নাই? আমি তখন বললাম যে আন্টি আপনি এটা কী বলেন যে আমি আপনার ইজ্জত কেড়ে নিচ্ছি, মানে এটা কী ধরনের কথা? উনি বলে কী ধরনের কথা তুমি জানো না? তো ঠিক আছে দেখাচ্ছি দেখো। এরপরে উনি তখন ওনার মোবাইলে ঢুকালো এবং মোবাইলে ঢোকার পরে উনি তখন মানে গতকালকে রাতে ওনার সাথে আমার কী কী হয়েছে উনিগুলো সব ভিডিও করে ফেলছে এবং মোবাইল হাতে নিয়ে পর্যন্ত ভিডিও করছে। আমার তো আসলে সেন্স ছিল না, শারীরিক সেন্স ছিল না, যার জন্য আমি এগুলো কোনো কিছু আমার মনে নেই, কিন্তু ওনার কাছে ভিডিওগুলো আছে এবং উনি ভিডিওগুলো করছে করে আমাকে বলে যে এগুলো কার ভিডিও, তুমি আমার সাথে এই ধরনের কাজ করে এখন আমাকে ছেড়ে চলে যাবা, তুমি তো আমার ইজ্জত কেড়ে নিচ্ছ, এবং এই ভিডিও আমি তোমার আম্মুর জন্য পাঠাবো এবং আমি আমার হাজব্যান্ডকেও পাঠাবো। আমি কিন্তু আঙ্কেলকে অনেক ভয় পাইতাম এর মাঝে, মানে আঙ্কেল কিন্তু খুব ডিয়ারিং পার্সন ছিল এবং আঙ্কেলের কিছু ভাইটাই আছে তারাও এই এলাকায় থাকে, তারাও অতি ডিয়ারিং। তখন আমাকে বলে আমি এগুলো আমার দেবরদেরকে দেখাবো, আমার বাসুদেরকে দেখাবো এবং আমার হাজব্যান্ডকে পাঠাবো, তোমার আম্মাকেও পাঠাবো, তুমি আমার সাথে এগুলো করছো। ভাই আমি তখন ধরেন আমার একদম তখন গলা টলা পুরো শুকিয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি, আমি এরকম কান্না করে দিছি। ছোটো মানুষ তো মানে টেনে পড়ে আমি কান্না করে দিয়েছি যে আন্টি আপনি এগুলো কী করতেছেন, আপনি আমার মায়ের বয়সী একজন। বলে আমি তোমার মায়ের বয়সী, তা আমি যদি তোমার মায়ের বয়সী হই তাই তুমি আমার সাথে এই কাজটা কীভাবে করলা? আমার সাথে যখন এই কাজটা করো তখন কি তোমার মনে হয় না যে আমি তোমার মায়ের বয়সী, আমি তোমার মায়ের মতো, এই কাজটা তুমি কীভাবে করলা? তা তুমি আমার ইজ্জত কেড়ে নিচ্ছ, আমার একটা নারীর যে ইজ্জত তুমি সেটা কেড়ে নেওয়ার পরে এখন যদি বলো আমি তোমার মায়ের বয়সী, এটা তো হতে পারে না। তা আমি বললাম যে আপনি কী চান, আপনি আমার সাথে এরকমটা কেন করলেন বা আপনি চাচ্ছেনটা কি? আমাকে বল আমি যেটা চাচ্ছি এটা খুবই সিম্পল এবং খুবই ছোট, তুমি কোথাও যাইতে পারবে না, তুমি আমার বাসায় থাকবা। আর তুমি যদি আমার বাসা থেকে চলে যাওয়ার কোনো রকমের পরিকল্পনা করো, কোনো প্ল্যান করো, তাইলে আমি মানে বলে দিব, সবাইকে বলে দিব এটা, তুমি স্কুলেও থাকতে পারবা না, আমি তোমাকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। আমি বললাম আন্টি আপনি আমার সাথে এই কাজটা করতে পারেন না, আমার আম্মা আপনাকে অনেক বিশ্বাস করে আপনার বাসা আমাকে দিয়ে গেছে। উনি বলে তা দিয়ে গেছে বলেই তো তুমি আমার এত বড় ক্ষতিটা করতে পারছো, আমি তো করি নাই, তুমি তো নিজেই করছো, দেখো ভিডিওতে তুমি নিজে করো নাই। আমি বললাম আপনি আমাকে পানির সাথে কী খাওয়াই দিয়েছেন এবং আপনি আমাকে যেটা খাওয়াই দিয়েছেন এটা খাওয়ানোর পরেই তো আমার সেন্স শারীরিক ছিল। উনি বলে কী বলো, পানির সাথে কাউরে কিছু খাওয়ানো যায়? আমি তোমার কিছুই খাওয়াই নেই, বরং তুমি আমার দিকে অনেক দিন ধরে টার্গেট নিয়েছো এবং টার্গেটের পরেই সেদিন আমার মেয়েটা বাসায় ছিল না এবং আমার বড় মেয়ে বাসায় না থাকার কারণেই তুমি এই সুযোগটা কাজে লাগাইছো। আমি বললাম আপনার বড় মেয়ে বাসায় ছিল না, আপনি তো ইচ্ছে করে আপনার বড় মেয়েকে হসপিটালে দিয়ে দেন আপনি বাসায় একা ছিলেন, আপনি আমার সাথে এটা করার জন্য। উনি বলে ঠিক আছে এটা আমি আদালতে মামলা করি, মামলা করার পর আদালত থেকেই তো রায়টা আসবে, আমি যদি ইচ্ছে করে করি তাহলে সেটাও আসবে, আর তুমি যদি জোর করে আমাকে দর্শন করো সেটাও আসবে। এখন কি তুমি কি বলো, আমি কি মামলা করব, এগুলো তোমার আম্মুকে পাঠাবো? আমি তখন নিচের দিকে তাকায় আসতে কোনো কিছু বলি না, বললাম যে ঠিক আছে আমি এখন আমার আম্মাকে কি বলবো, আমি তো স্কুলেও রুম খালি করছি, সিট খালি করছি এবং আম্মাকেও ফোন করে বলছি, আম্মা আমাকে যাইতে বলছে, স্কুলেরও সিট খালি, এখন আমি কোন দিকে যাব, আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই। উনি আমাকে বলে বারে যাওয়ার কোনো রাস্তা নাই মানে তুমি তোমার আম্মাকে ফোন করে বলো, যে তোমার আম্মাকে ফোন করে বলবা যেখানে তুমি যাইতা তুমি যে একটু গ্যাপ দিয়েছো 1 সপ্তাহ পরে গেছো এই জন্য ওই সিটটা ফিল আপ হয়ে গেছে, এখন কোনো সিট খালি নেই, তুমি যাবা না, দাও তোমার আম্মারে ফোন দাও। আমি তখন বললাম যে এটা আমি আম্মাকে বলবো? বলে হ্যাঁ এটা তোমার আম্মাকে বলবো, আদারওয়াইজ আমি তোমার আম্মার কাছে ভিডিও পাঠাবো। পরে আমি কী করলাম, বাধ্য হয়ে আমি তখন আমার আম্মারে ফোন দিয়ে বললাম যে আম্মা আমি তো যখন যাবো বলছিলাম তখন তো যাই নাই, 1 সপ্তাহ টাইম নিয়েছিলাম, তো 1 সপ্তাহ টাইম নেওয়ার কারণে মানে ওই সিটটা ফিল আপ হয়ে গেছে, এখন সিট খালি নেই, আমি আন্টির বাসায় থাকা লাগবে। আমার আম্মা তখন আমাকে বলতেছে যে ঠিক আছে তোর আন্টির বাসায় থাক, কোনো সমস্যা নেই, এবং প্রয়োজনে আমি তোর জন্য লোক ব্যবস্থা করে দিব, রাতের বেলা আসার সময় যে স্কুলে যে দপ্তরি থাকে দপ্তরি বা অন্য কারণে নিয়ে আসিস এবং ওদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দিস মাস শেষে, আমি তোর জন্য একটু বেশি টাকা পাঠাবো, আমি তোর আন্টিরই বলে দিব। এটা বলে আমি তখন আম্মুরে এটা বলে কোনো মতে ম্যানেজ করলাম এবং এরপরের দিন আন্টির যে মেয়েটা মানে সাদি আন্টির যে মেয়েরে তখন হসপিটাল থেকে আনলো। তো মেয়েটার হসপিটাল থেকে আনার পরে এরপরে ভাই বিষয়টা এরকম হয়ে গেল যে মানে আন্টি এই সুযোগ পাইলে মানে আমাকে এই তুষার এদিকে আসো মানে দরজা অফ করে দিবে আমাকে নেওয়ার পরে, রুমে নেওয়ার পরে, এবং উনি এই ধরনের কাজ করবে। তো আমি তো ভাই খুব টায়ার্ড, আমার এগুলো করতে ভালো লাগে না, এবং একটা পর্যায়ে আমার যখন এগুলো করতে ভালো লাগে না আমি করবো না, উনি তখন আমাকে প্রায় এই ঘটনার কয়েক মাস পরে উনি আমাকে প্রেশার দিল। আমার হাজব্যান্ড তো আমার কোনো কথা শোনেও না, ও তো বিদেশে আছে, ও তো বিদেশে অন্য কোনো মেয়েকে বিয়ে করছে, তো ও তো আর আমার কাছে আসবে না, তুমি একটা কাজ করো তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে এই মাঝে কিন্তু অনেকবার ওনার সাথে আমার এই ধরনের সম্পর্কটা হয়ে গেছে। পরে আমি বললাম যে আন্টি আমি আপনাকে বিয়ে করবো মানে এটা আপনি কী বলেন, আপনি আমার থেকেও এত সিনিয়র একজন মানুষ, এটা কি হতে পারে না? কি বলে সমস্যা কি আমাকে বিয়ে করলে, তুমি আমাকে বিয়ে করো, যদি আমাকে বিয়ে করো তাহলে ভালো, আর যদি আমাকে বিয়ে না করো তাহলে এর পরিস্থিতি খুব ভয়ানক হবে, খুব খারাপ হবে, এবং কতটা খারাপ হবে তুমি তুষার চিন্তাও করতে পারবা না। আমি তখন বললাম আপনি কি পাগল হয়ে গেছেন? উনি বলে পাগল হওয়ার কিছু নাই, আমার পেটে তোমার বাচ্চা আছে, মানে ডাইরেক্টলি এইভাবে।
আমি তখন বললাম, ওমা আপনি এগুলি কী বলেন? বলে, হ্যাঁ, আমার পেটে তোমার বাচ্চা আছে, তোমার কি বিশ্বাস হয় না? আমি রিপোর্ট আনছি, আমি পরীক্ষা করছি, আমার কাছে রিপোর্ট আছে। আমি বললাম যে আপনি এটা কী বলতেছেন? এখন যদি আপনি বাচ্চা নেন তাহলে তো আপনার হাজব্যান্ড বিদেশে, মানুষ কী বলবে? উনি বলে, হ্যাঁ, তুমি আমার ইজ্জত নষ্ট করছো, আমি সেটা মানুষকে বলবো। আমি বললাম, আমি আপনার পায়ে ধরে আপনি বাচ্চা নিন। উনি বলে, ঠিক আছে, আমি বাচ্চা নষ্ট করে ফেলবো, কিন্তু আমার শর্ত আছে। আপনি কিসের শর্ত? বলে, শর্ত হচ্ছে তুমি আমাকে বিয়ে করবা। তুমি যদি আমাকে বিয়ে করো, আমি তোমার সামনে বেবি নষ্ট করবো, কোনো সমস্যা না, আমি কথা দিই। কোনো রকমের বিপদে পড়বা না, এক ফোঁটা পরিমাণও তোমার কোনো বিপদ থাকবে না, আমি বেবি নষ্ট করে ফেলবো এবং যা যা করা দরকার আমি সব কিছু করবো, কিন্তু আমার শর্ত একটাই যে তুমি আমাকে বিয়ে করতে হবে। তা আমি বললাম যে আমি আপনাকে কীভাবে, মানে এটা কীভাবে সম্ভব? উনি বলে, সম্ভব, আমি সব কিছু ঠিক করছি, আমি উকিল ঠিক করছি এবং সেই উকিলের মাধ্যমে তুমি আমাকে বিয়ে করবা। আমি বলি, আপনার তো আগের একজন হাজব্যান্ড আছে, উনি দক্ষিণ কোরিয়া থাকে, ওনার কী হবে? বলে, আমি ওনাকে ডিভোর্স করে দিয়েছি অনেক আগেই। তাই আমি বললাম যে আপনি যে ওনাকে ডিভোর্স করে দিয়েছেন, কিন্তু আপনি তো প্রতি মাসে ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন, উনি প্রতি মাসে আপনার জন্য টাকা পাঠাচ্ছে, আপনার খরচের টাকা, আপনার বাচ্চা কাচ্চাদের খরচের টাকা তো উনি আপনাকে প্রতি মাসে পাঠাইতেছে, তা আপনি ওনাকে ডিভোর্স করলেন কখন? বলে, আমি ওকে ডিভোর্স করে দিয়েছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং ওর সাথে আমার কোনো কিছুই নেই। এখন তুমি আমার হাজব্যান্ড, তুমি আমার সব কিছু, যদি তুমি আমাকে বিয়ে করো, আর অন্যথায় আমি অন্য স্টেপে যাব। তো আমি তো ভাই আসলে ছোটো মানুষ ছিলাম, অনেকে হয়তো বলবে যে ভাই আপনি এই বিপদগুলোতে পা কেন দিচ্ছেন? কিন্তু আমি তো ছোটো মানুষ, আমি তো এত কিছু বুঝি না বা এত ব্রেন বুদ্ধি আমার মাথায় নেই। উনি তো বয়স্ক মানুষ ছিল, উনি যেভাবেই প্ল্যানিং করতেছে আমি ওনার প্ল্যানিংয়ে পা দিতেছি। তে বললাম ঠিক আছে। এর 2 দিন পর উনি আমাকে তখন কাজী অফিসে নিয়ে গেল। তো যে কাজী অফিসে আমি গেলাম, আগ থেকেই সব কিছু লেখা টাকা সব কিছু লিখে রেখে করে রাখছে এবং উনি আমার ভোটার আইডি কার্ড নিয়ে আমার ভোটার আইডি কার্ডের বয়স উনি বাড়াই দিছে। মানে আমার যে জন্ম নিবন্ধনের পেপার ছিল এইটার বয়স বাড়াই দিছে এবং এইটার বয়স বাড়িয়ে উনি আমাকে নিয়ে কাজী অফিসে নিয়ে উনি আমাকে বিয়ে করে ফেলে। এবং বিয়ে করার পরে সেখান থেকে বিয়ে হলো এবং বিয়ে হয়ে আমি বাসায় আসছি এবং সে রাতে উনি করলো কি, ওনার বড় মেয়েকে এবং ওনার ছোটো মেয়েকে, 2টা মেয়েকে উনি পাঠাই দিল ওনার মায়ের কাছে। এবং এই যে উনি এই কাজগুলো করতেছে, উনি এগুলো কীভাবে করে, মানে আমি না বুঝতে পারি না, মানে আমার মাথায় কোনো কিছু আসে না উনি এগুলো কীভাবে করে এবং আজও তার মা বা তার পরিবারের অন্য মানুষগুলো এই জিনিসগুলোর সাথে ইনভলভ কিনা বা তারা তাকে বিভিন্নভাবে হেল্প করে কিনা, সাহায্য করে কিনা, এগুলো কিন্তু আমি বুঝি না। যাক, একটা পর্যায়ে পরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সে রাতে উনি বাসরঘর তৈরি করলেন, উনি নিজে বাসরঘর তৈরি করলেন ওনার মতো করে এবং সে রাতে উনি আমার সাথে উনি বাসর করলেন এবং এরপর থেকে উনি আমাকে ওনার হাজব্যান্ড হিসাবেই নিয়ে নিলেন, আমি ওনার হাজব্যান্ড হিসাবে আছি। এইভাবে আমার আম্মা তখন আমাকে বারবার বলতেছে তোর কোনো, আমার আম্মাও কিন্তু আর দেশে আসতেছে না, আমার আম্মা যে ওইখানে গেছে আমার আম্মা ওইখানে থাকতেছে, কারণ আমার আম্মার একটা ভালো সুযোগ পাইছে আর কি, আম্মা তো টাকা ইনকাম করে একটা ভালো সুযোগ পাইছে। আম্মার কথা হচ্ছে আম্মু যদি এখন ওখান থেকে চলে আসে তাহলে আমার আম্মার যে সুযোগটা আছে ওই সুযোগটা নষ্ট হয়ে যাবে। তো আম্মা এই জন্য সুযোগটা নষ্ট করতে চায় না, যার জন্য আম্মা চাচ্ছে আম্মা ওখানে থাকুক এবং থেকে আম্মু টাকা পয়সা ইনকাম করে দেন আম্মু একেবারেই আসবে দেশে, চলে আসবে যখন একেবারে আসবে, এভাবে আম্মু আর আসবে না। পরে তার সাথে আমার বিয়ে হয়ে গেল। আবার আমাকে কিন্তু সে বারবার বলতেছে, মানে সাদিয়া আন্টি বারবার বলে দিচ্ছে যে তুমি যদি ভুলেও তোমার আম্মুর কাছে কোনো বিষয় জানো বা তোমার আম্মুকে কোনো কিছু বলো বা এলাকার লোকদেরকে কোনো কিছু বলো, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা, আরও বড় বিপদে পড়বা। তো আমিও তখন বসে আছি যে ঠিক আছে কী করা যায় বা এটা আমি দেখি। এরকম করতে করতে ভাই আমি এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষাতে আমি ফেল করলাম, মানে আমি 3 সাবজেক্টে ফেল করি এবং ফেল করার পরে আমার আম্মু তখন খুব গালাগালি করে আমাকে, রেজাল্ট আউট হওয়ার পরে প্রচণ্ড রকমের গালাগালি করে। আম্মু তো গালাগালি করে, ইভেন সাদিয়া যে আমার বউ সে আমার আম্মাকে ফোন করে আরও বলে যে তোর ছেলে ঠিকমতো পড়াশোনা করে না, মোবাইলের ভিতরে ফোন ভিডিও দেখে, খারাপ ভিডিও দেখে এবং ঘুমায় না, রাতের বেলা এই করে ওই করে, মানে আমার সম্বন্ধে আরও বাজে কথা আমার মাকে। এমন এতভাবে আমার আম্মাকে, এতভাবে আমার আম্মার কাছে খারাপ কথাগুলো উনি প্রেজেন্ট করলো যে আমার আম্মা এবার টোটালি আমার সাথে কথাই বলে না। আমি ফোন করলে আমার সাথে কথা বলে না, আমার আম্মা আমাকে ইগনোর করে এবং আমার ফোন উনি মানে ব্লক করে দিয়েছে, আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছে। আমার চলার জন্য টাকা দেয় কি দেয় না সেটাও আমি জানি না, কিন্তু আমাকে সাদিয়া টাকা দেয়, প্রতি মাসে মাসে টাকা দেয়, আমিও টাকা দিয়ে চলতেছি। এভাবে দীর্ঘ প্রায় 2 বছর পরে একদিন রমজানের ঈদে আমার আম্মা আমারে ফোন দেয়। 2 বছর পরে রমজান ঈদে সকালবেলা ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি তখন মানে চিৎকার করে ফোনটা রিসিভ করে কাঁদি। আমি জানি না যে আমার আম্মার কাছে কি বলা হয় বা আমার আম্মাকে কি বলে, কি বলার কারণে আমার আম্মা দীর্ঘ 2টা বছর মানে আমার সাথে টোটালি কোনো কথা বলে নাই। 2টা বছর একটাবারের জন্য ফোন করে জিজ্ঞেস করে নাই যে আমি কোথায় আছি, আমি কেমন আছি, আমি ভালো আছি কিনা, আমার কোনো খোঁজখবর আমার আম্মা নেই। 2 বছর পরে যখন ফোন দিয়েছে আমি কান্না করতেছি, আমার আম্মা 5 মিনিটের মতো লাইনে ছিল, 5 মিনিট লাইনে থেকে ফোনটা কেটে দিয়েছে। আর আমি আমার আম্মার সাথে কোনো যোগাযোগ করতে পারি না, আমার আম্মা সব মাধ্যমগুলো ব্লক করে দিয়েছে, আমার যত মাধ্যম আছে সব কিছু ব্লক করে দিয়েছে। তো এভাবে আমি আন্টির বাসায় থাকতেছি, এভাবে প্রায় আরও 1 বছর কেটে যায়। আমার আম্মা কিন্তু আমারে ফোন দেয় না, কিন্তু আন্টিরে ফোন দেয়, প্রতিদিন আন্টিরে ফোন দেয়। আন্টির কাছ থেকে আমার খোঁজ খবর নেয়, আমি কী করি না করি,
আন্টির কাছ থেকে আমার খবর নেই, কিন্তু ডিরেক্টলি আমাকে ফোন করে কোনো কিছু বলে না যে আমি কোথায় আছি, আমি কেমন আছি, আমি কী করতেছি। মানে সরাসরি আমারে ফোন করে না, আন্টিকে ফোন করবে, আন্টির কাছ থেকে আমার খোঁজ খবর নিবে এবং আবার ওনার মতো করে সব কিছু বন্ধ করে দিবে, ডিরেক্টলি আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। এইভাবে দীর্ঘ প্রায় আপনার 2-2.5 বছরের মতো প্রায় কেটে যায়। 2-2.5 বছরের পরে হঠাৎ করে আন্টির বাসায়, তখন পাশের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা মানে একটা লোকে, মানে একটা আপনার ঢাকাই একটা লোক, তারা হচ্ছে বিল্ডিংটা কিনে। বিল্ডিংটা যাদের ছিল মানে তারা হচ্ছে আমেরিকা চলে যায়, যারা বিল্ডিংটা বানায়, দোতলা একটা বাড়ি বানায়, তো বাড়িটা যারা বানায় তারা আমেরিকাতে চলে যায়, তারা তখন ফুল বাড়িটা বিক্রি করে দেয়। এই মানে পুরো বাড়িটা বিক্রি করে দেয় এবং বিক্রি করে দেয় সেখানে ঢাকাই এক লোকে বাড়িটা কিনে এবং বাড়িটা কিনে তিনি এখানে চলে আসে, মানে এখানে তিনি সেটেল হয়ে যায়, এই জায়গায় তিনি সেটেল হয়ে যায়, তার এখানে উনি আছে। তো সেই বাড়ির মধ্যে একটা মেয়ে নাম হচ্ছে সাদিয়া। তা ওই মেয়েটা করে কি বেশিরভাগ সময় এই মানে সাদি আন্টির কাছে আসে এবং সাদি আন্টির সাথে খুব ক্লোজ একটা সম্পর্ক মেয়েটার। সাদি আন্টির কাছে আসে, সাদি আন্টির সাথে বসে, সাদি আন্টি মানে আমার তো সবাই জানি সে আমার আন্টি, কিন্তু সে তো আমার বউ। মানে সাদিয়ার কাছে আসে, এসে কথাবার্তা বলে এরকম করে থাকতে থাকতে একটা সময় আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম, বললাম যে এই মেয়েটা বারবার তোমার কাছে কেন আসে, তোমার কাছে কী চায়, কেন তোমার কাছে আসে? বলে মেয়েটাও একটু দুঃখিত, এই জন্য আমার কাছে এসে তার দুঃখের কথাগুলো বলে তার মনটাকে একটু হালকা করে। আমি তখন বললাম এটা কি বলেন, মানে মেয়ের বাবার তো অনেক টাকা পয়সা, দেখে মনে হলো তাদের নিজেদের গাড়ি আছে এবং তারা অনেক পয়সাওয়ালা, তাই এরকম একটা মেয়ে কেন মানে দুঃখী হবে বা আপনার কাছে কেন এসে দুঃখ প্রকাশ করবে, বিষয়গুলোতে আমি বুঝলাম না। পরে আমার বলতেছে তুমি তো বুঝবে না, এই মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করেছিল ঢাকাতে, এবং রিলেশন হওয়ার পরে ওই ছেলেটারে মেয়েটা বিয়েও করছে, মানে এই ছেলেটার সাথে পালায়ে গেছে এবং পালিয়ে যাওয়ার পরে এই ছেলেটা নেশাগ্রস্ত ছিল এবং ওই এলাকায় মানে বড় নেতা টেতা এই টাইপের ছিল। তো মেয়েটা পালিয়ে যাওয়ার পরে ছেলেটা নেশা করতো, মেয়েটার বাবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে এবং মেয়েটার বাবার অনেক ক্ষতি করছে এবং একটা পর্যায়ে এই মেয়েটাকে অনেক ক্ষতি করছে। পরে মেয়েটা ছেলেটাকে ডিভোর্স করে দেয়, মানে ছেলেটার অত্যাচার নিতে পারতেছিল না, ডিভোর্স করে দেয় এবং ডিভোর্সের পরে এই মেয়েটার উপরে ছেলেটা অত্যাচার করে, মানে মেয়েটাকে উঠে নেওয়ার জন্য হুমকি দেয়, এই করে সেই করে, যার জন্য মেয়ের বাবা ঢাকার বাড়িটারি বিক্রি করে সেই চিটংয়ে সেখানে বাড়ি কিনছে। এবং মেয়ের বাবার ঢাকাতে আরও ব্যবসা প্রতিষ্ঠান আছে, নিজেদের ঢাকাতে আরও জায়গা আছে, কিন্তু মেয়ে অনেক বড়লোক এবং এক বাপের এক মেয়ে আমাকে বলতেছে। আমি তখন বললাম তো আপনার কাছে কেন আসে? বলে আসে আমার সাথে এসে কথাবার্তা বলে, আমার সাথে দুঃখ প্রকাশ করে। এরকম করে ভাই আরও 4-5 মাসের মতো কেটে গেল। তো 4-5 মাস পরে আমি, সাদিয়া এবং ওই সাথী আমরা একসাথে লুডো খেলতাম, মানে একসাথে লুডো খেলতাম। আবার ওই সাদিয়ার যে বড় মেয়েটা ছিল, ওই বড় মেয়ের সহ আমরা একসাথে লুডো খেলতাম বা বিভিন্ন ক্যারাম খেলতাম, গেমস খেলতাম। এইরকম করে করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে এই সাথী নামের যে মেয়েটা ছিল, ওই মেয়েটা আমার দিকে একটু অন্যভাবে তাকাইতো এবং আমার খুব পছন্দ করতো, আমার দিকে তাকাইতো। এবং এরকম করতে করতে মাসখানিক পরেই এই সাদিয়া আমারে বলতেছে যে তুষার তোমার তো কপাল খুলে গেছে। আমার মায়ের আন্টি বলতেছে, আমি তখন আমার মায়ের বান্ধবী বলতেছে, আমি তখন বললাম যে আমার কপাল খুলে গেছে মানে কোন দিক থেকে? আমি তো পোড়া কপাইল্লা, আমার কপালে তো কোনো সুখ সয় না, তাহলে আমার কপালটা খুললো কোন দিক দিয়ে? বলে তোমাকে তো সাথী পছন্দ করে ফেলছে। আমি বললাম যে সাথী আমাকে পছন্দ করে লাভ কি? আমি তো তোমার হাজব্যান্ড, আমি তো তোমার স্বামী, তার সাথী যদি আমার পছন্দ করে তাতে কী হবে? পরে বলে সাথী তো আর জানে না যে তুমি আমার হাজব্যান্ড, এই জন্যই তোমারে পছন্দ করছে। আমি তখন বললাম যে এই পছন্দের তো কোনো বিল নেই বা এই পছন্দের তো কোনো মূল্য নেই, আচ্ছা বাদ দাও, এসব কথা আমার ভালো লাগে না, আমি খাওয়া দাওয়া করবো। পরেও আমাকে খাবার দেওয়ার পর রাতের বেলায় ঘুমাইতে গেলাম। ওই সময় কিন্তু আমি মানে ওর সাথে মাঝে মাঝে ঘুমাইতাম, মাঝে মাঝে ওকে ছাড়া ঘুমাইতাম। ওর বড় মেয়েটা থাকতো, তো এই জন্য বেশি ঘুমাইতে পারতাম না। বড় মেয়েটাকে রিসেন্ট হোস্টেলে দিয়ে দিবে, আমাকে এটা বলতেছে বড় মেয়েটাকে হোস্টেলে দিয়ে দিব এবং বড় মেয়েকে হোস্টেলে দিলে তুমি আমার সাথে কন্টিনিউয়াসলি থাকতে পারবা, এটা আমাকে বলে। তা মাঝে মাঝে থাকতাম, মাঝে মাঝে থাকতাম না। তো এরকম করতে করতে একটা পর্যায়ে ও নিজেই আমাকে মানে সাদিয়া নিজে আমাকে বলতেছে যে সাথী নাকি আমাকে পছন্দ করে, আমার সাথে রিলেশন করতে চায়। তো আমি তখন বললাম যে ও যদি আমার সাথে রিলেশন করতে চায়, আমার পছন্দ করে, তাতে আমার কি, আমি কেন করি? তারপরে আমার বলতেছে যে সাথী মেয়েটা তো অনেক ভালো, তোমাকে যেহেতু পছন্দ করে, এই মেয়েটার তো মনের মধ্যে অনেক কষ্ট, তা মেয়েটার আমার খুব ভালো লাগে, মেয়েটা নম্র ভদ্র বা সর্বদিক থেকে মেয়েটা খুবই ভালো, তুমি একটা কাজ করো, তুমি এই মেয়েটার সাথে কথাবার্তা বলো এবং কথাবার্তা বলে মেয়েটার সাথে একটা সম্পর্ক করো এবং সম্পর্ক করার পরে এই মেয়ের মনের ভিতরে যে কষ্টটা আছে, এই কষ্টটা তুমি দূর করে দাও এবং মেয়েটা যে এরকম একটা কষ্টে আছে বা একটা যন্ত্রণার মধ্যে আছে, এই যন্ত্রণা থেকে মেয়েটাকে মুক্তি দাও এবং তার সাথে মানে তুমি সম্পর্ক করো। আমি তখন বললাম যে আমার তো এটার প্রয়োজন, আমি করবো না। তা সাদি আমাকে প্রেশার, ওই সবসময় একটাই প্রেশার, ও আমার কাছ থেকে এ পর্যন্ত যত কিছু হাসিল করেছে সবই প্রেশার দিয়ে। এবারও সে আগের মতোই প্রেশার ক্রিয়েট করতে শুরু করে যে না, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো, তুমি এই মেয়েটার সাথে একটা সম্পর্ক তৈরি করো, তুমি আমার কথার বাইরে যেতে পারবা না। মানে হুমকি ধমকি করে আমাকে ওই সাথীর সাথে পরে সম্পর্ক করাইতেও বাধ্য করলো।
তো যাই হোক, এবার সাথীর সাথে আমার প্রেমের রিলেশন শুরু হলো। তো আমার তো আসলে মন থেকে কোনোভাবেই সাথীর প্রতি কোনো ফিলিংস আসতো না, কোনো অনুভূতি আসতো না যে আমারও মেয়েটাকে ভালো লাগতো না এরকম করে, যে আমি তো আসলে বিবাহিত, আমি তো সাদিয়ারে বিয়েই করছি, এরপরে আবার আরেকজনকে ভালো লাগা বা তা সাদিয়া জোর করেই আমাকে ওই মেয়েটার সাথে জড়াই দিলাম। আমি মেয়েটার সাথে কথাবার্তা বলে ঘুরি এবং মাসখানিকের ভিতরে দেখা গেলো যে এই মেয়েটা আমার উপর পরিপূর্ণভাবে দুর্বল হয়ে গেল। তো মেয়ের বাবার কিন্তু টাকা আসছে, মানে কোটি কোটি টাকার মালিক মেয়ের বাবা। তা মেয়ে তখন আমার কী করে, আপনার মানে রোলেক্সের ঘড়ি আমাকে হচ্ছে গিফট করে, আমাকে মোবাইল গিফট করে, আমাকে মানে আপনার স্বর্ণের বেশি অর্নামেন্টস মানে এটা ওইটা গিফট করে, মানে প্রচুর পরিমাণের গিফট করতেছে, মানে তার টাকার অভাব নাই। তো আমাকে যে গিফটগুলো করতেছে এই সম্পূর্ণ গিফটগুলো কিন্তু সাদিয়ে নিয়ে যাইতেছে, মানে সাদিয়ে নিয়ে ওর কাছে রাখতেছে এবং আমাকে বলে যে তুমি কিন্তু ভুলেও সাথীরে বলবা না যে তুমি আমাকে বিয়ে করছো বা তোমার সাথে আমার এই ধরনের কোনো সম্পর্ক হয়। তো পরে আমি বুঝলাম যে এই কাজগুলো সাথী করতেছে, তার কারণ হচ্ছে মানে সাথী এই কাজগুলো করতেছে সাথীর কাছ থেকে গিফট নেওয়ার জন্য। এই যে সাথী এটা দেয় ওইটা দেয় অনেক কিছু দেয় এবং এগুলো সাথী মানে সাদিয়ে নিয়ে যাইতো। তো নিয়ে যাইতো, আমি তো ভাই মানে আমাকে যেভাবে না চাইতো, আমি জাস্ট রিমোটের টিভির মতো ছিলাম, ওরা ছিল রিমোট, ওরা যেভাবে রিমোট ঘুরাইতো আমি এভাবেই ঘুরতাম। আমার ভিতরে আমার নিজের কোনো কন্ট্রোলিং ছিল না, মানে নিজের কোনো কন্ট্রোল আমার মধ্যে নাই। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে একদিন আমার আম্মা আমাকে ইয়া থেকে ফোন দিল। এই যে এতগুলো বছর কেটে গেল, আম্মা কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করতো না, কথা বলতো না, মানে সবসময় হচ্ছে সাদি আন্টির সাথে কথা বলতো, ওনারই সব কথা বিশ্বাস করতো, আমার কথা বিশ্বাস করতো না। আমার একটা পর্যায়ে আম্মু কল দিয়ে বলতেছে যে তুষার, আমি শুনলাম তোমাদের পাশের বিল্ডিংয়ের মেয়ে সাথীর সাথে নাকি তোমার সম্পর্ক আছে, সাথীকে তোমার ভালো লাগে, তুমি বিয়ে করবা, এমনি আম্মু আমাকে বলতেছে। আমি তখন একদম চুপ হয়ে গেছি। আমার সাথে কিন্তু সাদিয়া বসে আছে, আমার সামনেই বসে আছে। আমি তখন ওর দিকে তাকাইতেছি, ও তখন আমাকে ইশারা দিতেছে, হ্যাঁ বলো, মানে তোমার আম্মা যা বলে ওভাবে তুমি তোমার আম্মার সাথে হয়াল দিয়ে যাও, মানে তাল দিয়ে যাও। তাই আমি বলি যে হ্যাঁ মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। আমার আম্মা বলে ওরে বিয়ে করবা। আমি বলি সম্পর্ক যেহেতু আছে বিয়ে তো করবোই, মানে আমি আমার সাথে কথা বলতে চাই না। একরকম আমার মা আমার সাথে জোর করে কথা বলে। তো আমি বললাম সম্পর্ক যেহেতু আছে বিয়ে তো করবোই। পরে আমাকে বলে তাহলে কি মেয়ের সাথে বিয়ে করাই দিব। আমি বললাম যেহেতু তুমি ভালো জানো বিয়ে করাইবা না করাইবা, তাই এত বছর পর আমার কল দাও কেন মাঝে মাঝে, এটা বলে আমি লাইনটা কেটে দিই। তো সাদিয়া আমার উপরে খুব রাগারাগি করে যে তুমি লাইন কাটলা কেন, তোমার আমার সাথে কথা শেষ না হতে লাইনটা কাটলা কেন, মানে বকাবাধ্য করে। আমি তখন বলছি আমার ওনার সাথে কথা বলতে ভালো লাগে না, আমি ওনার সাথে কিসের কথা বলবো, উনি যদি সত্যি আমার মা হইতো তাহলে তো আমার লাইফটাকে এভাবে নষ্ট করতে পারে না। অ্যান্ড এভাবেই সময়গুলো কাটতেছে। যাই হোক, এভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা করলো কি, মানে ফোনের মাধ্যমে সাদিয়ার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলে আমার সাথে সাদিয়ার বিয়ের মোটামুটি সব কিছু ঠিক করে ফেললো। আর সাদিয়ার সাথে আমার বিয়ে সব কিছু ঠিক হওয়ার কারণ হচ্ছে কারণ সাদিয়ার বাবা মাও চাচ্ছে যে প্রয়োজনে একজন রিক্সা ড্রাইভারের কাছে তারা তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিবে, কারণ তাদের মেয়ে তো অলরেডি একটা ছেলের সাথে পালায়ে গেছে, সেই ছেলের সাথে পালিয়ে তাদের অনেক কোটি কোটি টাকার ক্ষতি করছে, মেয়ের ইজ্জত নষ্ট করছে বা তাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়েছে। তাই এবার যদি তারা ধরেন কোনো একটা রিক্সা ড্রাইভারকেও পায়, ওই যে ওর কাছেও মেয়ের বিয়ে দিয়ে তারা কোনো আপত্তি করবে না, এই জন্য তারা রাজি হয়ে গেল। এবার আমার আম্মা যে এগুলো ঠিকঠাক করতেছে, আবার এগুলো কিন্তু সাথী আমারে বলতেছে আমার আম্মুর সাথে তোমার আব্বু কথা বলছে, তোমার আম্মুর সাথে আমার আব্বু কথা বলে সব কিছু ঠিক করতেছে, আমাদের রিসেন্ট কিন্তু বিয়ে হয়ে যাবে, আমরা কিন্তু বিয়ে করব, এগুলো সাথী আমারে বলে। তো বলার পরে আমি এবার সাদিয়ারে জিজ্ঞেস করি যে সাদিয়া এসবের মানে কি, আমি তো বুঝি না, তুমি আমার গোপনে আজকে 3 বছর ধরে বিয়ে করে রাখলা, আমি তোমার স্বামী, এরই মধ্যে তুমি সাথীর সাথে আমার প্রেম করাই দিলা, তুমি এখন সাথীর সাথে আমার মায়েরও যোগাযোগ করাই দিলা, আমাকে সাথীকে বিয়ে করাতে চাচ্ছ, তুমি আসলে চাচ্ছটা কি। এমনি ও আমারে বলে তুমি সাথীরে বিয়ে করো। আমি তখন বললাম যে এইটা তুমি কী ধরনের কথা বলতেছো যে আমি সাথীরে বিয়ে করব, আমি কেন সাথীরে বিয়ে করবো, আমি তো তোমারে বিয়ে করছি। ও বলে ঠিক আছে তুমি আমার বিয়ে করছো, আমি মানতেছি তুমি অনেক ভালো, তুমি অনেক লক্ষ্মী ছেলে, কিন্তু আমি তোমার বড় বউ, তা আমি তোমার বড় বউ হিসেবে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি দ্বিতীয় বিয়ে করার জন্য, তুমি দ্বিতীয় বিয়ে করো। আমি বললাম যে তাহলে লাভটা কী হবে, বলে লাভটা আমি তোমাকে পরে বলবো, আমি যেটা করতে বলছি তুমি সেটা করো। এখন ও যখন এটা আমাকে বলে, মানে আমার ভিতরে তখন মনে হলো যে না, তাহলে তো জিনিসটা খুব ভালোভাবে দাঁড়ায় গেল যে এখন যদি আমি সাথীকে বিয়ে করতে পারি তো আমি তো সাদিয়ার হাত থেকে মুক্তি পাবো। আমার কথা হচ্ছে আমি সাথীকে বিয়ে করার পরে আমি যেভাবেই পড়ি সাদিয়ার কাছ থেকে মুক্তি নিয়ে আমি সাথীকে নিয়ে দেশের বাইরে চলে যাব, এই প্ল্যানিংটা আমার মনের মধ্যে আছে। আমিও তখন সাদিয়ার কথা রাজি হয়ে গেলাম যে ঠিক আছে তুমি যদি মনে করো যে আমাকে সাথীকে বিয়ে করাইবা তাহলে আমি সাথীকে বিয়ে করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। এরপরে আমি আমার আম্মারে খবর দিলাম। বহু বছর পর আমার আম্মা তখন সৌদিতে থেকে আসছে, আপনার দুবাই থেকে আসছে। আসার পরে আমার আম্মা তখন করলো কি, আমার আম্মার কিন্তু কোনো বাড়ি টাড়ি নেই, কোনো কিছুই নেই, ওই শুধুমাত্র ওই সাদিয়া আন্টির যে বাড়ি ছিল, সাদিয়ার বাড়ি থেকেই পারিবারিকভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে আমাকে তখন সাথীকে বিয়ে করায় আনে।
ভাই আমি জাস্ট বুঝতে পারতেছি না যে আমার সাথে এগুলো কী হচ্ছে। আমাকে বিয়ে করে আনার পরে আমার যে বাসর ঘরটা, আমার ওই বাসর ঘরটাও সাদিয়া সাজিয়ে দেয়, নিজের হাতে সাজিয়ে দেয়। আমার বাসর ঘরটা সাজিয়ে দেয় ও নিজের হাতে, এবং সেখানে সাথীর সাথে আমার বাসর হয়। ওই বিল্ডিংয়ে ওনাদের বাসায় সাথীর সাথে আমার বাসর হয়। আমি জাস্ট বাসর ঘরে রাতের বেলা আমাকে আমার বউ সাথী বারবার বলে যে তুমি এরকম টেনশন করতেছো কেন, তুমি এরকম চিন্তা করতেছো কেন, তুমি কী নিয়ে ভাবতেছো, তুমি এটা কেন করতেছো, তুমি ওইটা কেন করতেছো। আমি বললাম যে আমি জানি না যে আমার ভিতরে কী হচ্ছে বা আমার ভিতরে কী হচ্ছে, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না, আমার কিছুই ভালো লাগতেছে না। এরকম করে কোনো মতে বাসর ঘরটা কাটলো। বাসর ঘরটা কাটার পরে আমার আম্মা বেশি দিন কিন্তু থাকলো না, প্রায় 15-20 দিনের মতো আম্মা থাকলো, এবং 15-20 দিন পরে আমার আম্মু তখন কী গেলো, আমার আম্মু চলে গেল আবার দুবাইতে। আমার আম্মু ফিরে গেল দুবাইতে। তো দুবাইতে চলে যাওয়ার পরে আমি তখন হঠাৎ করে এরকম করে সাদিয়ার সাথে সংসার করতেছি। তার কিছুদিন পরে প্রায় 6-7 মাস পরে সাদিয়া তখন বাচ্চা কনসেপ্ট করলো, বেবি কনসেপ্ট করলো। সাদিয়া বেবি কনসেপ্ট করার পরে তো আমি তখন অত্যাধিক খুশি হইলাম যে ঠিক আছে আমার বেবি হবে। তো তখন সাদিয়া না, সাথী বাচ্চা কনসেপ্ট করলো আমার বিয়ের 6-7 মাস পরে। সাথী যখন বাচ্চা কনসেপ্ট করলো, সাদিয়া কিন্তু কোনো বেবি টেবি কোনো কিছুই নিচ্ছে না, ওর কোনো বেবি হচ্ছে না। তা বেবি এবার এরকমভাবে আমার একটা কন্যা সন্তান হলো সাথীর ঘরে, সাথীর ঘরে আমার একটা মেয়ে সন্তান হলো। তা মেয়ে সন্তানটা হওয়ার পরে তো আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিল। তা কন্যা সন্তানটা হওয়ার পরে আমার মেয়েটা যখন মোটামুটি একটু বড় হয়েছে, একটু সাইজ হয়েছে, আমি তখন আমার মেয়েটাকে নিয়ে সাথীকে নিয়ে আমি দেশের বাড়ি চলে যাবো, আমার আম্মার কাছে, আমি দুবাইতে চলে যাবো, এরকম একটা প্ল্যানিং করতেছি। ওই প্ল্যানিংয়ের মাঝে হঠাৎ করে সাথীর আব্বা আম্মা বলতেছে তারা তাদের একমাত্র মেয়েকে তারা দুবাই যেতে দিবে না। আর এরই মাঝে আমি আরও কিছু কথা বলতে ভুলে গেছি, সাথী কিন্তু আমাকে এই পর্যন্ত অনেক কিছু দিয়েছে, আমাকে প্রায় 30-40 লক্ষ টাকার গয়না গাটি এটা ওইটা অনেক কিছু দিয়েছে, বাট সব কিছুই সাদিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে সাথী যা দিচ্ছে সবই সাদিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে সাথী শিখিয়ে দেয় যে তুমি সাদিয়ে শিখিয়ে দেয় যে তুমি বলো তোমার এটা লাগবে, সাথীকে বলো। আমি সাথীকে বলি যে সাথী আমার এটা লাগবে বলে সাথী তখন কিনে দেয়, কিনে দিলে এটা আমার কাছ থেকে সাদিয়ে নিয়ে যায়। তা অনেক সময় সাথী আমাকে জিজ্ঞেস করে যে তোমার কাছ থেকে উনি নিয়ে যায় কেন। আমি বলি উনি আমার মায়ের মতো আমার কাছ থেকে নিয়ে যায়, সমস্যা কি। ওই আমাকে যেভাবে সাদিয়া শিখিয়ে দেয় আমি একইভাবে সাথীর সাথে কথা বলি। আমি কিন্তু কোনো কিছু আমার নিজের মাঝে করি না, লুকে রাখি না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে এই সাথী, আমি চিন্তা করলাম আমি ঠিক আছে যেহেতু সাথী যাচ্ছে না, আমি একাই দেশের বাইরে চলে যাব। আমি একাই দেশের বাড়ি আমার আম্মার কাছে চলে যাব, এবং এরপরে আমি যেভাবেই পারি সাথীকে নিয়ে যাব বা সাথীর সাথে আমি থাকবো, সাদিয়ার কাছ থেকে আমি স্কিপ করে নিব। এটা বলার পরে এবার এরই মাঝে হঠাৎ করে যখন আমি চলে যাব, আমি দেশের বাড়ি চলে যাব, ওই মুহূর্তে সাদিয়া আমারে বলতেছে তুমি আমারে রাইখা সাথীরা রেখে এইভাবে তোমার আম্মার কাছে চলে যাবো, এটা তো হতে পারে না। যদি তুমি এরকম কিছু করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি তখন বললাম যে কী বলো, খবর আছে কী খবর আছে। ও আমাকে বলে তুমি যে আমাকে 3 বছর আগে বিয়ে করছো এবং তুমি আমার সাথে 3 বছর সংসার করছো, আমার সাথে তুমি এগুলো করছো, আমি সব কিছু কিন্তু সাথীরে বলে দিব। আর এই সব কিছু যদি সাথীরে বলে দিই তাহলে তুমি একবার ভেবে দেখো যে সাথী তোমার কী অবস্থা করবে, এবং সাথীর বাবা মা তোমার কী অবস্থা করবে যে তারা জানতে পারে যে তুমি আমাকে 3 বছর আগে বিয়ে করছো। তাই আমি বললাম তুমি এটা কী বলতে চাচ্ছ, এটা কেন করতে চাচ্ছ। ও আমাকে বলে তাহলে আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার এই শর্তটা পূরণ করো তাহলে আমি সাথীকে কোনো কিছু বলবো না এবং তুমি দুবাই চলে যেতে পারবা এবং আমি তোমাকে ছেড়ে দিব। আমি তখন বললাম শর্ত কিসের শর্ত। বলে সাথীকে ধরে সাথীর বাবা ঢাকাতে একটা বাড়ি বানাইছে, বাড়ি বলতে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করছে, ওখানে একটা হসপিটাল বানাইছে। তা বলে যেভাবেই হোক সাথীর কাছ থেকে, এটা কিন্তু সাথীর নামে করছে, সাথীর বাবা সাথীর নামেই করছে, তা এটা তুমি সাথীর কাছ থেকে লিখে নিবা এবং এটা বলবা সাথী তোমাকে দিয়ে দেওয়ার জন্য। এই বিল্ডিংটা যদি সাথী তোমাকে দিয়ে দেয় জায়গাটা সহ, এটা তুমি আমাকে দিয়ে দিবা। আর ওই জায়গাটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে ডিভোর্স করে দিব, তুমি সাথীর সাথে সংসার করবো, আমার আর কোনো দাবি নেই। আমি তখন বললাম এটা কেন। ও আমাকে বলে কেন আমি নিজে সাথীকে ঠিক করে তোমার সাথে বিয়ে করাই দিলাম, তা আমার কোনো বেনিফিট নেই, আমি কোনো কিছু পাবো না। আমার 2 সন্তান আছে, আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে। আমি তো আর আমার স্বামীকে ছেড়েই দিলাম, আমার তো আর আমার স্বামী নেই, তো আমি তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমার কিছু করতে হবে না, তা তুমি এটা করো। আমি তখন বললাম আমি যদি সাথীকে বলি তোমার বাবা যেই হসপিটালটা তোমার নামে দিয়ে দিয়েছে ওই হসপিটালটা তুমি আমার নামে লিখে দাও, সাথীকে আমার নামে দিবে? বলে দিবে না কেন, অবশ্যই দিবে। তুমি সাথীকে বলবা যে তোমার তো কিছুই নেই, তোমার নামে যাতে এটা দে। তুমি বলবা যে সাথী তুমি তো আমাকে ছেড়ে দিবা 2 দিন পরে, তুমি আমার সাথে টাইম পাস করতেছো, তোমার আব্বা বড়লোক মানুষ, আমাকে ছেড়ে দিবা। যদি আমাকে না ছাড়ো, আমার সাথে যদি তুমি সত্যি সংসার করো, আমাকে যদি বিশ্বাস করো, তাহলে তোমার বাবার ওই প্রপার্টিটা তুমি আমার নামে লিখে দাও। আমি তখন সাদিয়ারে বললাম আমি যদি এই কথা বলি তাহলে কি সাথী আমার নামে এটা লিখে দিবে? বলে অবশ্যই দিবে, যদি সাথী না দেয় এটা আমি বুঝবো, তুমি তো বলবা, আগে তুমি বলো। তো এইভাবে যখন আমাকে প্রেশার দিল, আমি ঠিক আছে বলবো। এভাবে 2-3 দিন পরে রাতের বেলা আমি সাথীর সাথে ঘুমাইতে বলি, আমি বলি দেখো
তুমি তো অনেক বড় লোকের মেয়ে, আমার আম্মা একজন ছোটোখাটো দুবাই প্রবাসী, আমার তো বাবাও নাই, তুমি তো 2 দিন পরে আমার রাস্তায় লাথি মেরে ফেলে দিবে, আমি তো জানি তোমার আব্বার কোটি কোটি টাকা। সাথী তখন আমার বলে, এইসব তুমি বলো কি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে কখনোই ছাড়বো না, আমি তোমাকে কখনোই কষ্ট দিব না, এবং আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। এবং তুমি এরকম বাজে চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে কেন আসতেছো, মানে কেন তুমি এরকম করতেছো, আমি আসলে এরকম কোনো কিছুই করবো না। আমি বললাম যে না, তুমি করবা, আমি জানি তুমি করবা, কারণ তুমি আমার সাথে করবাই। এরকম করে আমি প্রায় দিন তার সাথে এরকম এই কথাবার্তাগুলো বলতে বলতে আমাকে যেভাবে সাদিয়া শিখাই দিল, একদিন হঠাৎ করে বলতেছে, ঠিক আছে তুমি যদি আমার সাথে সংসারই করবা, আমার সাথে তুমি সারা জীবন থাকবা, তাহলে ঠিক আছে, তুমি আমার নামে তোমাদের বাড়িটা, তোমাদের ওই বিল্ডিংটা লিখে দাও, হসপিটালটা আমার নামে লিখে দাও, তাহলে আমি বুঝবো যে তুমি আমার সাথে থাকবা। ও আমাকে বলে, এই হসপিটালটা তোমার নামে লিখে দিলে তোমার বিশ্বাস হবে আমি তোমার সাথে সারা জীবন থাকবো? আমি বললাম হ্যাঁ, আমার বিশ্বাস হবে। ও তখন বলে, আমার নামে থাকা যে কথা, তোমার নামে থাকা তো একই কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো দলিল করতে অনেক টাকা লাগবে, এত টাকা কোথায় পাবো? আমি বললাম ঠিক আছে, টাকার ব্যবস্থা আমি করবো, কিন্তু তুমি এটা আমার নামে দিয়ে দিবা। ও বলে আচ্ছা ঠিক আছে, যাও। মানে ও রাজি হয়ে গেল, এবং রাজি হয়ে যাওয়ার পরেই ওই হসপিটালটা চিটাগাংয়ে ছিল, আমি নামটা না বলি, খুবই পপুলার একটা হসপিটাল। ওই হসপিটালটা তখন করলো কি, সাদিয়া কী করলো, মানে সাথী কী করলো, আমার নামে লিখে দিল। এবং এটা রেজিস্ট্রি করতে যে দলিলের টাকা ছিল, ওই দলিলের সম্পূর্ণ টাকা কিন্তু সাদিয়া দিল, মানে আমার প্রথম বউ সাদিয়া দিল। এবং সাথী তখন তাদের ওই বিল্ডিংটা, মানে তার বাবার ওই বিল্ডিংটা, হসপিটালটা আমার নামে লিখে দিল। তো সাথী কিন্তু দেখতে অতটা সুন্দর ছিল না, এটা সত্যি কথা বলতে, হ্যাঁ ছিল মোটামুটি, বাট অতটা না, মানে অত যে টপ সুন্দরী তা না, মানে আপনার শ্যামবরণ ছিল। তো দেওয়ার কিছুদিন পরেই এবার সাদিয়া আমাকে প্রেশার দিতেছে, ঠিক আছে বিল্ডিংটা তুমি আমার নামে লিখে দাও, আমার নামে লিখে দিলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, এরপরে তুমি তখন আমার কাছে চলে যাবা, তুমি সাথী নিয়ে সংসার করবা। তো ভাই আমার তো বিল্ডিং টিল্ডিং এগুলো কোনো কিছুর প্রতি নেশা নাই, এবং আমার কথা হচ্ছে যে ঠিক আছে, সাথীরা তো আমার উপকার করছে, সাথীরা আমার নামে আমার লাইফে আইনা দিছে, আমি তো সাথীরে চিন্তামো না, জানতামও না, তা সাথীরা আমার কাছে এনে দিছে। এক কথায় বলতে গেলে সাদিয়ার কারণেই তো আমি সাথীরে পাইছি, তাই না? তো সেই সাদিয়া যদি আমার কাছ থেকে একটু বেনিফিট নিতে চায়, তাহলে সমস্যা কী? ওই কথা চিন্তা করে আমি তখন সাদিয়ারে কী করলাম, এই মাসখানিক পরে এই বিল্ডিংটা আমি সাদিয়ার নামে লিখে দিলাম, মানে ওই জায়গাটা যেটা সাথী আমার নামে লিখে দিছে, আমি এটা সাদিয়ার নামে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর আমি সাদিয়ারে বলতেছি যে তাহলে তুমি আমার এবার ডিভোর্সটা দিয়ে দাও। এবার হসপিটাল কিন্তু ওর নামে চলে গেল, এবং ওইটা কিন্তু সাদিয়ার বাবা, মানে সাথীর বাবা এখনও জানে না যে হসপিটালটা ওর নামে চলে গেছে, বা হসপিটালটা আমি ওর নামে লিখে দিছি। এবং এই কথাবার্তার মধ্যেই আমি সাদিয়ারে বললাম যে ঠিক আছে তাহলে তুমি আমার ডিভোর্স করে দাও। আমার বলে, আমার আর তোমার ডিভোর্স করার দরকার কি, আমি তো আমার হাজব্যান্ডের ডিভোর্সে করে দিছি, তা আমি টেম্পোরারি তোমার বউ হিসাবে থাকি না তোমার লাইফে, সমস্যাটা কি? আমি বললাম যে এটা তুমি কি বলো, যে তুমি টেম্পোরারি আমার বউ হিসাবে থাকবা, মানে এটা কী ধরনের কথা? আমি বললাম, আমি তোমার বউ হিসাবে থাকলে সমস্যাটা কি? সমস্যা তো নাই। এই কথা বললে ও আমাকে আর ডিভোর্স দিল না, মানে সাদিয়া আমাকে আর ডিভোর্স দিল না। ডিভোর্স না দিয়া ও করলো কি, প্রতি মাসে মাসে সাথীর কাছ থেকে আমি অনেক টাকা নিতেছি, বা এই সব টাকায় সাদিয়া নিয়ে যাচ্ছে। সাথী আজও জানে যে সাদিয়া আমার আন্টি, এবং ওনার সাথে আমার মা ছেলের সম্পর্ক, কিন্তু মূলত সাদিয়া হচ্ছে আমার বউ। এবং আজকে একদিন 2 দিন না, বহু বছর ধরে আমি এই জিনিসগুলো সাফার করে যাচ্ছি। এরই মাঝে সাথীর করে আমার আরেকটা পুত্র সন্তান হয়, এবং এরই মাঝে আমি আরেকটা ঘটনা করি। আমি প্রায় 1.5 বছরের মতো বিদেশ গিয়ে পড়েছিলাম, দুবাই গিয়ে পড়েছিলাম আমার আম্মার কাছে। আমার আম্মার কাছে পড়ে থাকা অবস্থায় সাথী কান্নাকাটি করে, এবং আমার সন্তানগুলোর জন্য আমার মায়া লাগে, আমি তখন দুবাই থেকে আবারও চলে আসছি। আর আমার যে আছে, আমার যে ওয়াইফ সাথী আছে, সে আমার সাথে বিদেশ যেতে রাজি না, কারণ তার বাবা মা দেবে না। তার বাবা মায়ের কথা হচ্ছে, আমার মেয়ে একটা, তোমার যা লাগে বা যেটা লাগে, তোমার যা প্রয়োজন হয় সব তুমি নিয়ে আনো, কিন্তু আমার মেয়েটাকে তুমি বিদেশ নিও না। এবং দেশে থাকা অবস্থায় একইভাবে আজকে বহু বছর আমি সাদিয়ার সাথেও সংসার করে যাচ্ছি, গোপনে গোপনে সাথীর সাথে আমার সংসার আছে। কিন্তু সাদিয়াকে আমি ধমক দিলে সাদিয়া একটা কথাই বলে যে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো কয়েকদিন পরে মরে যাব, তা আমার সাথে এরকমটা করে লাভ কি? আমি বলি, যদি কোনো না কোনোভাবে সাথীর বাবা জেনে যায় যে সাদিয়ার নামে যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটা আমার নামে সাদিয়া দিয়ে দিয়েছে, আমি তোমার নামে দিয়ে দিয়েছি, তাহলে তো সাথীর বাবা আমাকে মেরে ফেলবে, বলে কিছুই করবে না, আমি তোমার আন্টি, আমি তোমার সম্পর্কে তোমার অনেক কিছু, তা তুমি আমাকে দিতেই পারো, আমাকে দিয়ে দিছো, কী বলবে সাথীর আব্বা? আর সাথীর আব্বা কিছু বললে এটা আমি বুঝবো, এটা নিয়ে তোমার টেনশনের দরকার নেই। মানে সাদিয়ার কথা হচ্ছে, বিল্ডিং তো ওর নামেও নিয়েই নিছে, আমি তোর নামে লিখিয়ে দিছি, এখন সাথীর বাবা যাই করুক সে তো আর বিল্ডিং ফিরে আনতে পারবে না। কিন্তু আজও সাথীর বাবা জানে যে বিল্ডিংটা আসছে, ওই বিল্ডিংটা মূলত মালিক সাথী, কিন্তু আসলে ওই বিল্ডিংয়ের মালিক হচ্ছে সাদিয়া। এবং এরই মাঝে আমার আম্মা তখন দেশে আবার অনেকবার আসছে গেছে। আমার আম্মা পার্মানেন্টলি দেশে আসে না, কারণ আমার আম্মা দুবাইতে ব্যবসা করতেছে, আমার নিজের রেস্টুরেন্ট দিয়েছে, আম্মা এখন নিজের রেস্টুরেন্টের মালিক। আম্মা দেশে আসাটা পছন্দ করে, এবং দেশের মধ্যে আমি এরকম একটা নরকখানার ভিতরে পড়ে আছি। একদিকে সাথীর ঘরে আমার একটা ছেলে একটা মেয়ে আছে, সাথীকে নিয়ে আমি এভাবে আছি, এবং অন্যদিকে সাদিয়া আমার সাথে এভাবে বিহেভিয়ার করে যাচ্ছে। সাদিয়ার মেয়েটাও বিয়ের বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে।
তারপরেও আমাকে ছাড়তেছে না। আমাকে বলে আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার লাইফে আছি। কিন্তু ও আমার লাইফে একটা টেনশনের মতো আছে, মানে ওর এই টেনশনটা আমি নিতে পারি না। যখনই আমার সাদিয়ার কথা মনে হয় আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না। এই বুঝি মনে হয় সাথী জেনে গেল, সাদিয়া যে আমার বউ, এই বুঝি সাথী সব কিছু জেনে গেল। এবং সবশেষ বাধ্যই আমি আপনার কাছে গল্পটা বলবো। একদিন আমি সাদিয়ারে বললাম যে আমি এই গল্পটা আপন ভাইকে জানাবো। ও আমাকে বলে এটা যদি তুমি আপন ভাইকে বলিস বা এটা যদি তুই কখনো কোনো মিডিয়াতে বলিস তাহলে কিন্তু তোর খবর আছে, এটা যদি সাথী জেনে যায় তাহলে কিন্তু সাথী তোকে মেরে ফেলবে। তারপরেও রিস্ক নিয়ে আমি আপনার কাছে আমার গল্পটা বললাম। আমি এই পরিস্থিতির মধ্যে আছি, আমি না পারতেছি এই পার যাইতে, না পারতেছি ও পারে যাইতে। সর্বোপরি আমি আপনাকে আমার কথাগুলো বললাম। যদি পসিবল হয় আপনি আমার নাম, ঠিকানা বা লোকেশন এই সব কিছু হাইড করে আপনি আমার গল্পটা প্রচার করেন, এবং প্রচার করলে হয়তো আপনার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, তারা হয়তো আমাকে একটা সঠিক পথ দেবে, একটা সঠিক পথ দেখাবে। সেই পথে হয়তো আমি একটু ভালো কোনো দিকে যেতে পারবো। সাদিয়া আমাকে বারবার বলে যে এই প্রথম আমি সাদিয়ার মানে কথা না শুনে আমি আপনাকে এই গল্পটা বললাম। আজ বহু বছর আমি সাদিয়ার সাথে সংসার করি, ওর কথার বাইরে আমি কোনো কাজ করি না। ওর কথার বাইরে যদি কোনো কাজ করে থাকি, এই কাজটা আমি করছি আপন ভাই, আমি আপনাকে এই গল্পটা বলছি। এটাই আমি সাদিয়ার কথার বাইরে করছি। তো আমি জানি না এতে আমার কী হবে, এবং আপনাকে আমি গল্পটা বলার অনুমতি দিলাম। আমি আর এই জীবনটা নিতে পারতেছি না। সাদিয়ার কাছে হয়তো এটা কোনো বিষয় না, কিন্তু ভাই আমার মানে টেনশন, যে এটা যে কত বড় একটা টেনশন, এটা আমি ছাড়া পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। তা আপন ভাই আমি আপনার কাছেও আইডিয়া চাচ্ছি যে কী করা যায়। আরেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে বলে রাখি, যদি কোনোভাবে সাথী জানতে পারে যে সাদিয়ার সাথে আমার এরকম কোনো সম্পর্ক ছিল, তাহলে সাথী আমাকে একটা লাথি মেরে বের করে দেবে। শুধু বের করে দিবে না, আমাকে জেলের ভাত খাওয়াবে, হয়তো সারা জীবন আমার বাকি জীবনটা জেলেই কাটবে। আমি দুবাই গিয়ে অনেক বছর পড়েছিলাম, আমি থাকতে পারি না। আমার সন্তানের মায়া আর আমার সন্তানগুলোর মায়া আমি দুবাই থেকেও চলে আসি। ঠিক এখন এই মুহূর্তে আমার গলার মধ্যে কাঁটা বিঁধে আছে। এই কাঁটা না পারতেছি বের করতে, না পারতেছি ভিতরে নিতে। আমি এখন কি করব? যদি আপনি পারেন আমাকে একটা আইডিয়া দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই, যে নামটা দিয়েছিলাম চট্টগ্রামের ভাই, তুষারের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ অবধি আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, জীবন যে কত বিচিত্র রকম, আমি এই জীবনের গল্পগুলো প্রচার না করলে কখনোই কেউ যদি আমাকে বলতে, আমি বিশ্বাস করতাম না যে বাস্তবতা এতটা ভয়ানক হতে পারে। মানুষ এরা নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। প্রতিটা জায়গার মধ্যে কে কারে, মানে বাংলাদেশের খেলা নাকি কাবাডি না হাইডুডু খেলা, যেটা হচ্ছে একজন আরেকজনকে ধরে রাখা, দামিয়ে রাখা, এবং আমাদের জাতীয় ফল কাঁঠাল, তেল মেরে যেটা খেতে হয়। আমার কেন জানি মনে হয় যে আমি এই জীবনের অনুষ্ঠানগুলো করে বারবার আমি নিজেই বিব্রত হয়ে যাচ্ছি যে কী ব্যাপার, কেন মানুষের জীবনে এরকম ঘটনাগুলো। এই যে আপনি তুষারের জীবনটা চিন্তা করেন, খুবই ছোটোখাটো একটা জীবন ছিল, সেই জীবন থেকে তুষার আজকে এমন একটা জায়গায় পড়েছে, সে যদি সাদিয়াকে কোনোভাবেই ধমক দেয়, তা সাথীর বিষয়টা জেনে যাবে। বা সাথীর বিষয়টা জানা মাত্র এই তুষারের যে কী অবস্থা হবে, তুষার স্বপ্নেও চিন্তা করতে পারবে না। আর এরই মাঝে সাথীর বাবার ওই প্রপার্টিটা কিন্তু তুষার সাদিয়ার নামে দিয়ে দিয়েছে। এটাও কিন্তু অনেক বড় বোকামি করেছে। মানে একটা মিথ্যা থেকে বাঁচার জন্য হাজারটা মিথ্যা বললে যে অবস্থা হয় আর কি, মানে একটা মিথ্যা থেকে বাঁচার জন্য হাজারটা মিথ্যে বলে সে মিথ্যার সাগরে এখন ডুবে গেছে, এবং ওই সাগরে এখন সাঁতরাচ্ছে, কোনোভাবেই বেচারা কোনো লাইন পাচ্ছে না। তবে এটা বাস্তব যে সত্য কখনো চাপা থাকে না। টুডে অর টুমেরো, আজ কিংবা কাল, এই সত্য ঘটনাগুলো কিন্তু সাথী জেনে যাবে, এবং এই ঘটনাগুলো সাথী জানলে তুষারের অবস্থা ভালো হবে না। তো দিন যত সামনের দিকে যাচ্ছে, পরিস্থিতি যতটাই ভয়ানক হচ্ছে, এজন্য আমি তুষারকে এটাই বললাম ইমেইলের মাধ্যমে যে আপনি আপনার মায়ের কাছে ফিরে যান, সন্তানের মায়া ত্যাগ করেন। আপনার ওয়াইফ সাদিয়াকে আপনি বলেন যে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তুমি দুবাইতে চলে আসো, আর যদি আমাকে ভালো না বাসো তুমি সন্তান নিয়ে অন্য কোথাও বিয়ে বসে যাও। না, আমার কাছে ছাড়া আর কোনো আইডিয়া নাই যে আমি তাকে কী বলবো। কারণ ডিরেক্টলি দেশে থাকা অবস্থায় যদি সাথী জানতে পারে যে এই ঘটনা তুষার ঘটাইছে, বা আমি যে আজকে এই রেকর্ডটা করতেছি বা গল্পটা প্রচার করতেছি, আমি কিন্তু তুষার ভাইকে বারবার বলেছি ভাই আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। কেন আমার রেকর্ডিং যদি কোনোভাবে সাথী বা সাথীর পরিবার বা কেউ জানতে পারে, গল্প না হয় আপনার নাম ঠিকানাগুলো না হয় আমি পরিবর্তন করলাম, কিন্তু গল্প তো আর পরিবর্তন করবো না, গল্প তো এটাই হবে। তাও বলে যে ভাই আমি একটা সমাজ আছে, আপনি গল্পটা প্রচার করেন, যার জন্য আমার প্রচার করা। কী পরিমাণে ডেয়ারিং হতে পারে সাদি, আমি জানি না যে সাদি আমার গল্পটা শুনবে কিনা। উনি হয়তো আমাকে শোনে না বা উনি আমাকে চিনেও না। তো সেখান থেকে আমি বলবো যে সাদিয়ার খপ্পরে পড়ে একদম ফুলের মতো সাজানো একটা জীবন ছিল তুষারের। সে কিন্তু এসএসসিতে অবশ্যই ভালো রেজাল্ট করতো, পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারতো যদি সাদিয়ার খপ্পরে না পড়তো। সাদিয়া যা করেছে সবই নিজের স্বার্থের জন্য করেছে। ও তুষারকে ভালোবেসে কোনো কিছুই করে নাই। তুষারের লাইফে সাথীকে এনে দেওয়া সেটাও একটা স্বার্থ। তুষারকে স্বামী ছাড়া, মানে স্বামীর ব্যতীত থাকা বা স্বামীবিহীন থেকে তুষারকে দিয়ে স্বামীর সেই ভোগটা সুখটা উপভোগ করা, সেটাও কিন্তু স্বার্থের জন্যই করেছে। সবই কিন্তু তার স্বার্থের জন্যই ছিল।
তো স্বার্থবাজ ওই মহিলাকে আল্লাহ হেদায়েত করুক এবং তুষারকে আল্লাহ রক্ষা করুক। এবং আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন, যারাই গল্পটা শুনেছেন প্রত্যেকে অন্তত আপনাদের আইডিয়া মতো তুষারকে একটা মন্তব্য লিখে পাঠাবেন। আপনাদের সবার পরামর্শ পেয়ে তুষার হয়তো তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।